কত পাতার ডকুমেন্ট ছিল, হুম। 64 পাতার, 64 না 68 পাতার একটা ডকুমেন্ট ছিল, পড়ছিলাম, ডেটা ফ্যাক্ট পুরো ডেটা হেভি ছিল ডকুমেন্টটা। 3-4 পাতা টানার পর তারপরে দেখি একটু পিঠ পিঠ ব্যথা করছে। তার- তারপরে দেখি যে আমি অর্ধেকটা 34 পাতা পর্যন্ত যেতে পারবো না, পড়ে রেখেছিলাম কিন্তু ওটাকে প্রসেস করতে যেতে পারবো না অতটা। তারপরে হলো কি, শুরু হলো মানে চিন্তা, ঠিক আছে এবার কি করব কি করব কি করব। তারপরে দেখলাম আমি কালকে আসলে এটা আবিষ্কার করলাম আমার মধ্যে এখনো একটা প্যাটার্ন পড়ে আছে, আমি ভাঙতে পারি। সেটা হচ্ছে যে আমার অতীতের কিছু ঘটনা, মানে সেগুলো আর কি এই প্রিপারেশনের সাথে জড়িয়ে, সবই প্রিপারেশন আর অতীতের সাথেই জড়িয়ে ঘটনা। সে ঘটনাটাই আর কি আমাকে আটকে রেখে দিয়েছিল কালকে। আসলে হয়েছিল কি, আমি এতদিন যাবত বহু কিছু শিখেছি কিন্তু একটা জিনিস আমার গন্ডগোল হয়েছিল, যেহেতু আমার না ওই, আপনি বলেছিলেন সেদিন আমাকে আগের দিন বুঝিয়েছিলেন যে ওই যে অতটা হচ্ছে স্কেল না করতে, বেশি স্কেল করে ফেললে হচ্ছে ইয়ে হয়, স্ট্রেস হয় বেশি স্কেল করলে। তো আমার এটাই হয়েছিল কি, আমি স্কেল করে ফেলেছিলাম কালকে, বেশি নিয়ে ফেলেছিলাম। তো আবার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো হয়েছিল কি, একটা ওভার থিঙ্কিং এর প্যাটার্নে পড়ে গেছিলাম, আর এমন বাজে অবস্থা হয়েছিল মানে আমি কোনো কিছু করে বেরোতে পারছিলাম না। তাই আমি দেখবেন আপনাকে কালকে মেসেজ ঘন ঘন একটু করে ফেলেছি, 3টে মেসেজ বেশি করে ফেলেছি, আমি এত করি না কখনো। মানে আমার মনে হচ্ছিল কেউ একটা বাইরে থেকে আমাকে অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে বার করুক। আজকে আমি ঠিক আছি, কালকে খুব বাজে একটা স্ট্রেসফুল দিন গেছে। মানে এত নেতিবাচক কথাবার্তা হয়েছে, এত কথাবার্তা হয়েছে আজে বাজে যে আমি ভেঙে পড়েছিলাম। তো আমি কালকে অ্যানালাইজ করেছি কিছু, এবার আমি কিছু সেটা বলতে চাই আর আপনিও একটু দেখুন ভালো করে যে আমি কোথায় কোথায় ভুল করছি, তাতে আমার সুবিধা হয়ে যাবে। যেটা হচ্ছে কি, কালকে আমি সেটা যেটা বার করলাম সেটা হচ্ছে যে আমার মধ্যে একটা ক্রমাগত ভয় শুরু হয়েছিল 2020 থেকে। যে আমি যখন এই আহ, শুরু করি এই প্রিপারেশনটা, প্রথম থেকেই বলছি 2020-19 নাগাদ শুরু করি, তখন তো ওই আমি বলেছিলাম রাইসে করতাম। ওখান থেকে না ওরা একটা খুব বলতো কি, সবসময় চাপের মধ্যে দিয়ে পড়াশোনা করো, চাপের মধ্যে থেকে নাকি মানে চাপে রাখলে হিরে বেরোবে, এ সমস্ত ভুলভাল কথাবার্তা বলতো, ঠিক আছে, কিন্তু ভুলভাল এই কারণেই বলছি তার কারণ ওই চাপটা না আমি নিতে পারতাম না। ওরা করতো কি, সপ্তাহে 2 দিনের মধ্যে অনেকটা পড়িয়ে দিত, তারপরে বাকি 5 দিন ছেড়ে দিত। এবার এখান থেকে আমার বেলগড়িয়া গিয়েছে যাতায়াত করে ফেরা, 2 দিন আমার প্রচন্ড চাপ যেত। পরের দিন বুধবার দিন, মানে সোমবার মঙ্গলবার ক্লাস থাকতো, বুধবার দিন বাড়িতে এসে আমি পুরো একদম মানে পারতামই না করতে। তখন তো আর আমি কোনো কোনো কি কি এসব কিছু জানতাম না, ইএফটিও জানতাম না, তো আমি পুরো শুয়ে টুয়ে থাকতাম। তারপরে হতো কি, ওরা যেগুলো দিত, ওদের একটা মেথোডোলজি ছিল, সেই মেথোডোলজিটা হচ্ছে কি বলুন তো, প্রশ্ন আগে ধরিয়ে দেবে। মানে এটা মনে হয় খুব সম্ভবত অ্যানালাইজ করে বার করেছে, এটা হচ্ছে কোশ্চেন কমন কত আসছে সেটার উপরে ভিত্তি করে করে, মানে স্কুলে এরকম তো এইভাবে চলে যে কত কোশ্চেন কমন আসছে। তো এই ধরনের অনেক ধরনের প্রশ্ন দিয়ে দিত, এবং হতো কি তখন পড়ানো হয়নি জিনিসপত্রগুলো, প্রশ্নগুলো পেতাম, খারাপ লাগতো, পারতাম না, ইন্টারেস্ট হারাতাম। তো আমি ভাবতাম কি, আচ্ছা কি করে এটাকে, মানে হাউ ডু আই কোপ আপ দিস থিং, ঠিক আছে। তো আমি চাপ নেওয়া শুরু করি, চাপ নেওয়া শুরু করি, তারপর 2020-তে ঘটনাটা ঘটে, আরো ভয় ধরে যায়, ঠিক আছে, আরো ভয় ধরে যায় যে আমার সামনেটা কি হবে, মানে আমি প্রচন্ড আনসার্টেন হয়ে গেছিলাম তো, মানে আমার পুরো সামনে নিয়ে। তারপরে কোভিড এলো, আরো আনসার্টেন হলো, ওইটা প্রিপারেশনটা ঝুলছিল ওখানে। তখন আমি ইউপিএসসির সিদ্ধান্ত নিলাম, এবং তখন ইউপিএসসি তে ঢোকার আগেও এত নেতিবাচক কথাবার্তা শুনেছিলাম যে আমার রীতিমতো ভয়ে ভয়ে ঢুকেছিলাম পুরো, যে আমি যে ডিসিশনটা নিচ্ছি কতটা ঠিকঠাক নিচ্ছি কিনা। তো আর কি হয়েছিলটা কি, আমি কখনো যে যে ছোট ছোট করে খেয়ে যে আমি এগোবো, আমি যখনই আগে, আপনিও বলেছিলেন যে প্ল্যানটাকে ওভাবে করতে, সব ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমি যখনই ছোট করে কোনো কিছু ভাবতে যেতাম না, আমার মন ভেতর থেকে একটা বলতো, মানে আমার ক্রিটিক চেঁচাতো ভেতরে বসে বসে যে সামনে, তুই বলছিস যে মানে ছোট ছোট করে খাবি, তাহলে প্রথম কথা কতদিনে শেষ করবি, প্রথম একটা এটা ডাউট তৈরি করতো। দ্বিতীয়ত হতো কি যে আমার যে আহ বাবা অসুস্থ, এত বাজে ঘটনা ঘটেছে, আমি যদি না দাঁড়াতে পারি কি হবে, তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলে আমার পক্ষে ভালো হয়। মানে তখন আমি ভাবতাম যে আমি যদি চাকরি পেয়ে যাই তাহলেই একদম হয়ে গেল সবকিছু, মানে একদম সব লাইফ সেট হয়ে যাবে। এখন সেই ধারণাটা অনেকটা বদলেছে। তো এইগুলো ভাবতে ভাবতে হতো কি, আমি কখনো প্ল্যানিং কি করে করবো সেটার উপরে ফোকাস করতে পারিনি। তারপরে হয়েছে কি, তারপরে যে কয়েকটা ঘটনা ঘটেছে, কয়েকজন ধোকা দিয়েছে আমাকে, কয়েকটা টিচার, একটা আর্টিফিশিয়াল প্রেশার ক্রিয়েট হয়ে গেছিল আমার উপরে, সেটাতেও আমার ঝামেলা হয়ে গেছে একের পর এক। যে আমি প্ল্যান বানিয়েছি, দেখছি যে একটা লোক ঠকিয়ে দিয়ে গেছে, আরো ক্লাস করতে হবে আমাকে, ক্লাসের সাইজ অনেক বড়, টিচারদেরকে অনেকেই বলে যে জানেন তো, আমি রেকর্ডেড সেশন ম্যাক্সিমাম দেখেছি, বেশ কয়েকটা লাইভ সেশনে গিয়ে ডাউটও ধরেছি স্যারকে, কিন্তু আমি আমার ইস্যুগুলো বলার সাহস পাইনি এই কারণে, কারণ রেকর্ডেড সেশনে অনেকেই একই ডাউট ধরতো যে স্যার এত বড় বড় ক্লাস, এত ইনফরমেশন কি করে রিটেন করবো, কি করে ধরে রাখবো।
হুম। হতো কি সেটা এবার স্যার বলে দিত, "ও তো তোমাদের ব্যাপার, তোমরা দেখে নাও, সিভিল সার্ভিস তো চাইছে তোমাদের কাছ থেকে এরকম, তোমরা দেখে নাও।" ওরা কখনো ঠিকঠাক করে সেটা নিয়ে বলেনি মানে। এবং বেশি কিছু বললে হতো কি, এমন একটা রূপ ধারণ করতো ওরা যে তাতে করে আর কি আর ইচ্ছা করতো না সামনে গিয়ে আর জিজ্ঞাসা করি। আমি বুঝতাম আমাকেই দেখতে হবে। তো এই এত ডামাডোল হতে 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 এই লাস্টে যেটা হয়েছে আমি সেটাই বুঝতে পেরেছি। লাস্ট বারে 2023 একটা আমার ওইখানে সাবস্ক্রিপশন বন্ধ করে দিয়েছিল দুম করে। দ্বিতীয়ত আরেকটা জিনিস হয়েছিল 2023 ইউপিএসসি প্রচন্ড কঠিন মানে প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়েছিল। তো অনেক টিচার না চেঁচামেচি করতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়া, ইউপিএসসি লোকের কেরিয়ার নষ্ট করছে। আর আমার তখন এমনিতেও ওই সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে, আমি লোকটাকে পাবো কি পাবো না তা তো জানি না। এখন যেমন অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন আমি জানি কোথায় গিয়ে লোকটাকে পাওয়া যাবে, নতুন প্ল্যাটফর্মে এসছে তারা। তখনও কোথায় ওই স্যারটাকে পাবো, কি করবো না করবো কিচ্ছু জানতাম না, বুঝতে পারছি না। সেই সময়তে হয়েছিল কি মানে এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমার করা জিনিস, আমার মানে জিনিস আমি সামলাতে পারিনি। মানে আমি তো এখন যে ম্যাচুরিটিতে আছি না, তখনও যদি এটা ধরে রাখতে পারতাম তাহলে আমি ওই ক্লাসগুলো সামলে দিতে পারতাম। তো সেটা পারিনি করতে। এগুলো ইমপ্রিন্ট বসে গেছে বসে গেছে বসে গেছে। এবারে তারপরে যখন আরবিআই প্রিপারেশন শুরু করেছি আমি, আর একটা আরবিআই একটা টিচারকে বলেছি তখন, কি জানেন তো এখানে একটা চল আছে মানে আরবিআই এর প্রিপারেশনে বহু লোক ছেলে মেয়েকে, মানে মেয়ের অনেক ছেলে মেয়ে তো আছে ইউপিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে। এবার তাদের একটা গ্যাপ ইয়ার হয়ে থাকে, আমার যেমন 5 বছরের গ্যাপ ইয়ার আছে। এবার এটা নিয়ে খুব লোকের একটা ইনফিউরিটি কমপ্লেক্স হয়ে যায়, যেহেতু সেলফ ইমেজটা খারাপ হয়ে যায় এই কটা দিন মাসের মধ্যে, ওই এ কটা বছরে অনেক ঝামেলা হওয়ার পর, যে কি করে পারলাম না করতে, ব্যাপারটা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে না। তো আহ, একটা কমন কোশ্চেন থাকে যে গ্যাপ ইয়ারটাকে কি করে ডিপেন্ড করবো ইন্টারভিউতে। তখন আমিও শুনেছিলাম সেখানে কিছু এক্স আরবিআই অফিসারের কথা শুনে আমারও একটু খারাপ লেগেছিল। তারা নিজেদের স্টেটমেন্ট দিয়েছিল, তখন তো আমি জানতাম না এত ওপিনিয়ন দিচ্ছে, আমার তো ইস্যুটাই বুঝতে পারবে না। তো এবার আমি একটা টিচারকে ধরেছিলাম, সে তো মুখের উপরে বলে দিল ইউপিএসসি বন্ধ করে দাও, এই আরবিআই করো, হ্যানা ত্যানা বলে দিল, এবং আমার ইস্যুটাই বুঝলো না যে আসল ব্যাপারটা আমার কি। হলো কি আরো ডিপ্রেসড হয়ে গেলাম, আরো খারাপ লাগছিল, কারণ আমার ব্যাপারটা বেরোচ্ছিল না। তো এই করতে গিয়ে হয়েছে কি, মানে আমি যখনই কোনো প্ল্যান বানাতে যেতাম তখনই ভেতর থেকে হতো কি এই সমস্ত জিনিসপত্র শুরু হয়ে যেত, যে এই অ্যাকুমুলেটেড ফিলিংস গুলো বেরিয়ে আসতে থাকতো। এবং কালকে লেভেলের আউটবার্স্ট হয়েছে এটা আমার ভিতরে। কালকে লেভেলের আউটবার্স্ট হয়েছিল, মানে আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম নিজের উপরে। মানে আমি প্রায় কত ঘন্টা, 3-4 ঘন্টা শুধু বসে ভাবনা চিন্তা করে, তো ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে করে দিয়েছি। এবং কালকে আমি বুঝতে পেরেছি যদি এটা চলে আমি আমার পায়ে কুড়ুল মারবো। এই ওভার থিঙ্কিং এর প্যাটার্নটা চললে আমি আমার পায়ে বিশাল জোরে কুড়ুল কুড়ুল মারবো। এত কিছু জানার পরও তারপরে গিয়ে যদি এখন হাতছাড়া হয়, একটা রিসেন্ট নিউজ এসছে আরবিআই গ্রেড বি সম্পর্কে, এর পরের বছর থেকে আরবিআই গ্রেড বির রিক্রুটমেন্ট হয়তো হবে না, গ্রেড এর রিক্রুটমেন্ট হবে, মানে ওর তলার নিচের পোস্ট থেকে রিক্রুটমেন্ট হবে। আর আরবিআই এর একটা লোকে খারাপ বলে ঠিকই, কিন্তু আমি এটাকে খারাপ ভাবি না, যে আরবিআই প্রমোশন স্লো। এবার একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনে, বিউরোক্রেসিতে সিভিল সার্ভিসে অন্যরকম ভাবে প্রমোশন, মানে অনেক পোস্ট আছে তো অনেক প্রমোশন হয়, ওখানে পোস্ট কম, হায়ারার্কি মানে উঠতে গেলে গভর্নর পর্যন্ত, মানে যদি আরবিআই গ্রেড বি হিসাবে ধরি তাহলে ডেপুটি গভর্নর পর্যন্ত, যদি পুরো সার্ভিসটা ওখানে দেখি আমি, আমার ডেপুটি গভর্নর পর্যন্ত যেতে পারবো না। এখন ঢুকে গেলে ডেপুটি গভর্নর পর্যন্ত তাও চান্স আছে যাওয়ার। তার কারণ বহু লোক এক একটা মানে লেভেলে অনেকদিন করে রাখে, প্রায় 7-8 বছর মতো রাখে, তারপরে আবার পরীক্ষা হয়। মানে এখানে সিভিল সার্ভিস যেমন অটোমেটিক প্রমোশন, এখানে অটোমেটিক প্রমোশন না, পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করলে তারপরে গিয়ে প্রমোশন। তো লেভেলটা ভালো, মানে ওদের একটা অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা আছে, যে এগুলো ধরে রাখার মতো। সো হয়েছে কি, তো কালকে আমি দেখে বুঝতে পারছিলাম যে এবার যদি আমি গন্ডগোল করি তাহলে আমার ওখানে কত বছর পেছাবে। আর আমি কিছু ভিজুয়ালাইজেশনও করেছিলাম যে আমি যেরকম ভাবে যাই সেরকম ভাবে যদি মানে চলতে থাকে তাহলে 1 বছর কি 1 মাস পরে গিয়ে কি হবে, আর আমি যদি এখনই চেঞ্জ করি তাহলে কি হবে। সব তো ঠিকঠাক করেছিলাম, কিন্তু সেগুলো করে ফিলিংস জেনারেট করে নিয়েছিলাম। কিন্তু আমি একটা জায়গায় বুঝতে পারছি যে হ্যাঁ, আমার একটা ওভার থিঙ্কিং এর এখনো প্যাটার্ন পড়ে আছে, আমার কমিউনিকেশনের মধ্যেও আমি সেটা দেখি। আমি আপনাকে বলছি পাস্টের কথাবার্তা, তখন আপনি বোঝেন বলে তাই আপনি র্যাপো বিল্ডিংটা ভালো করেন, কেউ তো আর বোঝেনি আমার কথা, আপনি ঘুরিয়েও দেন জিনিসপত্রগুলোকে। বাকিদেরকে তো অনেক বলেছি, যখন ওই কষ্টগুলো হতো তখন তারা এমনি বলে যেত, কিন্তু আমার এইগুলো ইস্যুগুলো সলভ হতো না, রিজলভ হতো না, পয়েন্ট অফ ভিউ বদলাতো না। তো হয়েছে কি একটার একটা জমে আছে কোথাও প্যাটার্ন, এই প্যাটার্নটাকে আমি নষ্ট করতে চাই। তখন আমার সামনে এই জিনিসপত্র উদ্ধার করতে গেলে, এবং আমি বুঝে গেছি আমার পোটেনশিয়াল আছে। আজকে জানেন তো আমি আপনার করার আগে, আপনার এখানে সেশনে আসার আগে বসে বসে আমি লিখছিলাম, আমি সকালে যা নিউজ পেপারে পড়েছি বসে বসে পুরো আমি ইংরেজিতে 2 পাতা লিখেছি। আমি ভালোই বুঝতে পেরেছি আমি পারি করতে, বাহ। আর আমি জানি আমি পারি করতে, আমি জানি। কিন্তু এই একটা প্যাটার্ন আমাকে কোথাও না কোথাও গিয়ে সবকিছু করার পরও আটকে দিয়ে করছে। তো এটা 2 সপ্তাহ না প্রায় 3 সপ্তাহ মতো জ্বালিয়েছে। আজকে তাও আমি ওই জন্য ছোট ছোট প্ল্যান বানিয়েছি। ঠিক আছে।
ঠিক আছে, আপনি তো দেখুন, আমি শুরু করছি এবার, হ্যাঁ? হুম হুম বেশ হুম কিছু হুম জিনিস নিয়ে। প্রথম কথা হচ্ছে আমি বেশ কিছু জিনিস লিখেও রাখলাম। তো আমি প্রথমে এই নেগেটিভ প্যাটার্নটা থেকেই শুরু করছি। দেখুন, হুম। এনএলপি টেকনিক আপনি সব জানেন, সেই টেকনিক নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু একে ব্রেক করতে গেলে প্রথম যেটা আপনার দরকার, আপনি কিন্তু অ্যাকনলেজ করছেন না, যে চিন্তাটা আসছে সেটাকে অ্যাকনলেজ করছেন না। প্রথম লিখে রাখুন, অ্যাকনলেজ আচ্ছা করতে হবে। যে নেগেটিভ চিন্তাটা আসছে অ্যাকনলেজ করুন, একদম ডিপ ডিপ ইনসাইড গিয়ে অ্যাকনলেজ করুন, উপরে উপরে ভাষা ভাষা নয়। নেগেটিভ, আচ্ছা। অ্যাকনলেজ করা মানে কিরকম, মানে এটাকে? আমি বলে দিচ্ছি, আমি বুঝিয়ে দেবো, আপনি লিখে রাখুন, আমি বুঝিয়ে দেবো। হুম আপনি আগে হুম অ্যাকনলেজ করা মানে কি, দেখুন, আপনার যে নেগেটিভ চিন্তাটা আসছে, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাকে অমুক স্যার মানে কি বলবো, আহ, যে কথাগুলো বলেছে, যে ইউপিএসসি খুব কঠিন, বা সাপোজ আমি এটাকে নিয়েই চলছি, যে ইউপিএসসি খুব কঠিন, তোর দ্বারা ক্র্যাক হবে না। ঠিক আছে, সাপোজ আপনাকে হুম। বলেছে এই কথা। তো এই যে প্যাটার্নটা আসছে, এটাকে অ্যাকনলেজ করুন। কিভাবে অ্যাকনলেজ করবেন? তাহলে কি মেনে নেওয়া যে আমি, তাহলে কি আমার কোয়ালিটি নেই? না, সেটা নয়। অ্যাকনলেজ মানে কি? অ্যাকনলেজ মানে নিজে নিজে গ্রহণ করা, যে এই চিন্তাটা আমার মনে আসছে, সেটাকে আচ্ছা। অ্যাপ্রিসিয়েট করা। ঠিক আছে, আপনি কি ওকে। করছেন? উল্টোটা করছেন। আপনি যেহেতু টেকনিক জানেন, ইয়ে জানেন, সবকিছু জানেন, আপনি কি করছেন? কনফ্লিক্টে চলে যাচ্ছেন, মাইন্ডের সাথে কনফ্লিক্ট জুড়ে দিচ্ছেন। যে আমি এত হ্যাঁ। টেকনিক জানি, এইটাকে দূর করতে পারছি না, এই চিন্তাটাকে দূর করতে পারছি না, তাই এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখি। করলেন, হলো না, তখন আরেকটু প্রেসার বাড়লো, আবার একটা কিছু অ্যাপ্লাই করলেন, হলো না, আরেকটু প্রেসার বাড়লো। ক্লিয়ার? তার একদম। জায়গায় আপনি অ্যাকনলেজ করে নিন যে ওকে, এই যে চিন্তাটা এসেছে, জাস্ট একটুখানি বসবেন, বেশি সময়ও লাগবে না, একটুখানি বসবেন। ওকে, এই চিন্তাটা আমার মাইন্ডে এসেছে যে স্যার বলেছিলেন তুই ক্র্যাক করতে পারবি না ইউপিএসসি। সাপোজ আমি মানে ফর এক্সাম্পল এই হুম, সেন্টেন্স ব্যবহার করছি। বুঝতে পেরেছি। ওকে, এটা আমার আসছে মন, থ্যাংক ইউ মাই সাবকনসিয়াস মাইন্ড, বা এটা বলারও দরকার নেই, একটু অ্যাপ্রিসিয়েট করবেন, ঠিক আছে, আমাকে রিমাইন্ড করানোর জন্য, বা আমি এটা ইয়ে করছি, আমি অবগত হলাম, এই চিন্তাটা নিয়ে অবগত হলাম। হুম হলো, দরকার হলে হুম চিন্তাটাকে লিখে নিন একটা পেপারে, যে এই চিন্তাটা এসেছে। ওকে, হুম হলো। হুম যখনই অ্যাকনলেজ করবেন আপনার যে ক্রিটিক, মানে ক্রিটিক্স যেটাকে বলছেন, বা যে আপনাকে বারবার এটা রিমাইন্ড করাচ্ছে যে এইটা, তারপর থেকে আরেকটা ওইটার সঙ্গে রিলেটেড আরেকটা চলে আসছে সেন্টেন্স, বা আরেকটা ক্রিটিসাইড চলে আসছে, পরপর চলে আসছে, তো যখনই আপনি হুম। প্রথমটাকে অ্যাকনলেজ করে নেবেন, সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড শান্ত হয়ে যাবে, কনফ্লিক্ট থেকে বেরিয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, মানে যেমন, এরকম একটা চিন্তা ভাবনা আসছে, এটা আমি যদি ধরে নিই, আচ্ছা বলে নিই যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরকম একটা চিন্তা আসছে, একটা ইস্যু আসছে, হুম, এটা যদি আমি বলি, তাতে করে বলছেন যে এটা হবে। বলার আচ্ছা ঠিক দরকার আছে। নেই, নিজে অ্যাপ্রিসিয়েট, ওকে এই চিন্তাটা আমার মাথায় এসেছে, মানে অ্যাকনলেজ করে না, হ্যাঁ আমি বুঝতে পারছি এই চিন্তাটা আসছে। ঠিক আছে, হুম প্রথমে হুম অ্যাকনলেজ করে। সাপোজ মানে আরো ভালো উদাহরণ দিলে, আপনার আমার মধ্যে প্রচুর কনফ্লিক্ট চলছে, তর্ক চলছে, হুম আমি হুম হুম বা আপনি অ্যাপ্রিসিয়েট করলেন যে হ্যাঁ, আমি মানে বুঝলাম যে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে পুরোটাই ঠিক, আপনি বলুন, তখন আমার আর তর্ক করার ইচ্ছে থাকবে আপনার সাথে? আমি শান্ত হব, হ্যাঁ, ঠিক ভালো ঠিক করে ঠিক ঠিক জিনিসটা ঠিক। বুঝুন। হ্যাঁ। আপনি অ্যাপ্রিসিয়েট করে নিলেন, কিন্তু আমার মানে তার মানে আমার কথাটাকে পুরো সাপোর্ট করছেন না, হুম এটা ঠিক বলে সাপোর্ট করছেন। আপনি ইয়ে করছেন যে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক। ঠিক সেরকম মাইন্ডের সাথেও মাইন্ডকে ইয়ে করে নেবেন, অ্যাকনলেজ করে নেবেন, ওকে থ্যাংক ইউ আমাকে রিমাইন্ড করানোর জন্য। এবার তাহলে কি হলো, একটা চিন্তা এসেছিল, সেটাকে অ্যাপ্রিসিয়েট করলেন, মাইন্ড, যে মাইন্ডটা ডিস্টার্ব করছিল সেটা শান্ত হয়ে গেল। এরপর আপনার হুম কাজটা বাড়লো। কি কাজ বাড়লো? ওকে, এই চিন্তাটা যে এসেছে,
প্রথম জিজ্ঞেস করবেন নিজেকে যে এই চিন্তাটা আমার জন্য কতটা খাটে, আমার জন্য কতটা আচ্ছা। প্রযোজ্য। তখন আমি কি ছিলাম, এখন কি ছিলাম, এখন কি আমার জন্য এটা প্রযোজ্য। দেখবেন আপনার পুরো ক্ল্যারিটি চলে আসবে যে এখন কোনো মতেই এটা আমার জন্য প্রযোজ্য নয়। ইট ওয়াজ এ হুম। টাইম when frequently I was feeling depressed or I was not capable for that. That's why it was true, or it was valuable for me, but now it is not valuable for me. এখন আমার জন্য কোনো ভ্যালু নেই এটা, কারণ আমি চেঞ্জ হয়েছি। এটা আপনার মন থেকেই আসবে, আমি জাস্ট বললাম তো, আপনি দেখবেন পরীক্ষা করে, যদি না আসে আমাকে বলবেন। কিন্তু হ্যাঁ, তার এটা আগে আসবে। কিন্তু তার আগে মাইন্ডটাকে শান্ত করতে হবে। আপনি কি হ্যাঁ। করছেন, আপনি কি করছেন, ওর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ছেন। প্রথমে কনফ্লিক্ট হলো, সঙ্গে সঙ্গে আপনি হ্যাঁ। তাকে ইয়ে অ্যাকনলেজ না করে আপনি কি করছেন, আরে আমি এত সব জানি, এটাকে স্তব্ধ করতে পারছি না, আমি এই টেকনিক অ্যাপ্লাই করে দেখি, ওই টেকনিক, যখনই যখনই। আর ওটা কি বলুন তো, ভূমিকম্পের পিরিয়ড। আপনি বাড়ি বিল্ড করতে যাচ্ছেন, ভূমিকম্প চলছে, বাড়ি বিল্ড করতে যাচ্ছে। সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে আসলে। মানে কি বলুন তো, তখন না মানে একটা মার্শম্যালো এফেক্ট হয় না, একটা শুরু হলো, তারপর সারা বডিতে হচ্ছে কি, এখানে এখানে ভিজুয়াল আর অডিও ভেতরে চলছে, বডিতে ফিলিংস অস্থির যাচ্ছে। হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, সেটাই হয়েছে কালকে। এতটাই অস্থির করে যাবে। আপনি বললেন না 3 ঘন্টা 4 ঘন্টা, আপনার একটা দিন কেন 2-3 দিন নষ্ট হয়ে যাবে, 2-3 দিন নষ্ট হয়ে যাবে। তার জায়গায় অ্যাকনলেজ করবো, ঠিক আছে, এই চিন্তাটা এসেছে আমার, ঠিক হুম। আছে, আমি বুঝতে পারছি এই চিন্তাটা এসেছে। আপনি ভালোভাবে নিজের মনের ভেতরে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেন, ঠিক আছে, হুম। হুম। অ্যাকনলেজ করে নিন। করার পরে এবার 2-4 মিনিট 5 মিনিট টাইম দিয়ে আবার দেখুন যা কোনো ইয়ে আসছে নাকি, দেখে নিন, চেক করে, একটু টাইম দিন, টাইম দিয়ে চেক করে দেখে নিন। দেখুন 20 মিনিট সময় নষ্ট করলে আপনার সারা দিনটা ভালো হয়ে যাবে, বা এটা আসবেই না, ব্রেক হয়ে যাবে প্যাটার্নটা। তারপরে গিয়ে এবার যে প্রশ্নটা আমি বললাম, প্রশ্ন করুন নিজেকে যে এখন এই মুহূর্তে আমি যে অরিজিৎ, সেই অরিজিতের জন্য এই সেন্টেন্সটা কতটা প্রযোজ্য। হুম। আপনার যে পার্টটা আপনাকে ডিস্টার্ব করছিল সেই পার্টটাই আপনাকে অ্যান্সার দেবে, অরিজিৎ অনেক ডেভেলপ হয়েছে, সুতরাং এই সেন্টেন্সটা অরিজিতের জন্য প্রযোজ্য নয়। বা যাই আসুন, আপনি আপনি দরকার হলে নোট নোট করতে পারেন এবং আমাকেও জানাতে পারেন, ঠিক হুম। আছে। হুম। হুম। হলো, দেখবেন আপনি মানে কত আপনার পজিটিভ দিকটা তারপরে উঠে আসছে, যে কেন প্রযোজ্য নয়। নিজেকে আবার প্রশ্ন করুন, প্রথম প্রশ্ন ওটা হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা, মানে পুরো ক্ল্যারিটির জন্য আমি বলছি, মানে মাইন্ডকে ক্ল্যারিটি দেওয়ার জন্য নেক্সট প্রশ্ন করবেন, আচ্ছা আমার জন্য এখন প্রযোজ্য নয়, তো কেন প্রযোজ্য নয়, মানে অরিজিতের কি কি উন্নতি হয়েছে। হুম। ক্লিয়ার? ঠিক। দেখুন, মানে বুঝেছি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এটা আপনি আপনার নিজের মনে গিয়ে দেখবেন। আপনার দেখবেন মন থেকে প্রশ্ন, এই মন থেকেই উত্তর আসবে যে অরিজিৎ তখন ইংলিশ জানতো না ভালো, এখন অরিজিৎ ইংলিশ জানে, অরিজিৎ এখন তার মনকে অনেক শান্ত করতে পেরেছে, ইত্যাদি ইত্যাদি অনেক উত্তর আসবে। আর তখনই দেখবেন আপনার ভেতর থেকে একটা স্পার্ক আসবে, স্পার্ক, ঠিক। রেভলিউশন জেনারেট হবে। বোঝা গেল? হুম। এটা এটা দরকার। তারপরে আপনি প্রশ্ন করতেও পারেন, নাও করতে পারেন, যেমন কি যে অ্যাকচুয়ালি তখন অভিজিতের কি ছিল, তাহলে আরো ভালো ক্ল্যারিটি আসবে যে তখন অভিজিৎ কেমন ছিল। এটি যদি মানে গিয়ে দেখে নেন, ওটাকে বেশি দেখার দরকার নেই, তাহলে আবার ডিস্টার্ব হয়ে যাবে, বা এই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়াই ভালো। আপনি মানে যে দুটো বললাম, দুটো প্রশ্ন করলেই অনেক অনেক। নেক্সট প্রশ্ন, আপনি 3 নম্বর প্রশ্ন করবেন, অভিজিৎ, এই অরিজিৎ আর কোন কোন জায়গায় উন্নতি করতে পারে, আর কোন কোন আহ, জায়গাতে অরিজিৎ উন্নতি করতে পারে। ব্যাস আহ, এই বুঝতে 3টে পেরেছি। প্রশ্ন করবেন, বেশি ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, ঠিক আছে, এই 3টে প্রশ্ন করবেন, আর যেভাবে বললাম
আপনি করে দেখুন, আপনার কনফ্লিক্ট মানে যদি না দূর হয়ে যায়, আপনি দেখুন এটা শুরু, এটা হচ্ছে কেন। তার কারণ হচ্ছে আপনি প্রথমেই যখন এই চিন্তাটা আসছে, চিন্তাটার সাথে আপনি কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছেন আপনার মাইন্ডের সাথে। ঠিক আছে, দেখুন পাস্ট এক্সপিরিয়েন্স আমরা বলি ইরেজ, ডিলিট বা যাই বলুন, কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের দরকারও আছে। এক্সপিরিয়েন্স আমাদের দরকার। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদেরকে গাইড করে। দরকার কেন, গাইড করে। কিন্তু নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলোকে ইরেজ তো হয় না, ইরেজ হয় না, কিন্তু নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলোকে যতক্ষণ না অ্যাকনলেজ করছেন, মাইন্ড ততক্ষণ আপনাকে নক করেই যায়। তুই শুনবি না, ট্যাগ 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 ট্যাগ, যেমন মানে একটা কি বলবো, দেখবেন এরকম হয়, ছোটবেলায় আমরা তো করতাম, যার বাড়িতে কলিং বেল আছে, কলিং বেল একবার বাজিয়ে এলাম, সে মানে রেসপন্স করলো না, খানিকক্ষণ বাদে আবার গেলাম, কলিং বেল বাজিয়ে এলাম, যখন সে বেরোলো তখন আমরা দৌড়লাম। তার আগে হম। আমরা কেন দৌড়ইনি, তার কারণ তিনি অ্যাকনলেজ করেননি। আমরা মনে মনে কি ভেবে নিয়েছি যে এ শুনতেই পাচ্ছে না, তাই না, বা হম। ঘুমোচ্ছে। ঠিক আছে, আর ঠিক। আপনার মাইন্ড আপনাকে কলিং বেল বাজাচ্ছে এই কারণেই যে অরিজিৎকে এত নক করছি, অরিজিৎ কি ইয়ে হচ্ছে না, আপনাকে ডিস্টার্ব করার জন্য নয়। কিন্তু ডিস্টার্ব আপনি কখন হচ্ছেন বলুন তো, যখন কনফ্লিক্টের সাথে কনফ্লিক্টে চলে যাচ্ছে, আপনার মাইন্ডেরই একটা পার্টের সঙ্গে আপনি আরেকটা পার্ট যখনই কনফ্লিক্টে চলে যাচ্ছে, তখনই আপনি চলে যাচ্ছেন একদম ডিপ্রেশন। ক্লিয়ার? এটাই আর একদমই। আর আসলে এটা তো আপনাকে বলে রাখছি, এটা আসলে আজকে আসেনি, কালকে এসেছিল। ওই আমি আর কি কালকে একটু ডেটা হেভি ছিল পুরো জিনিসটা। আমি করছিলাম, করতে 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 সব ডেটা গুলো লিখছিলাম, ঠিকঠাক চলছিল, আর বুঝতেও পারছি না এখান থেকে করবো। ইনফ্যাক্ট আজকে একটা হয়েছে, কালকের ওই খারাপ এক্সপিরিয়েন্সটা করার পর ওই জিএটাকে কি করে হ্যান্ডেল করবো, আজকে আমি এদের এখানে সাহায্য নিয়ে নিয়েছি। মানে কি জানেন তো, আপনাকে বলে রাখি, আমি বুঝতে পেরেছি ইমপ্রুভমেন্টটা আমার মধ্যেও হয়েছে। আমি আজ থেকে 1.5 বছর আগে মেমোরি বেস সিস্টেম সমস্ত কিছু শিখেছিলাম, কিন্তু না আমি ইমপ্লিমেন্ট করতে ঠিকঠাক করে পারতাম না। এবার হতো কি, সেটার একটা কারণ ছিল ওই একটা তো স্পিড রিডিং এর ব্যাপার আমি শুনেছিলাম, কিন্তু ওই ব্যাপারটা তো তখন আমি জানতাম না পিআইআর মানে এটা কি, আর আমার কি করে প্রসেসটা করতে হয়। কিন্তু ওই নেগেটিভ এক্সপিরিয়েন্সটা আজ আমি ভাবি, আজকে যদি আমি ওখানে টাকা না খরচা করতাম না না এনএলপি পর্যন্ত, এবং আপনার সাথে হয়তো দেখা সাক্ষাৎটাও আমার জীবনে হতো না। তো ওটা একটা শুরু করেছিল, মানে সবকিছুই তো হয়, হোয়াট এভার হ্যাপেন্স ইট হ্যাপেন্স ফর পারপাস। তো ওটা একটা শুরু করেছিল একটা জার্নি। তো সেটার জন্যই আজকে এখানে এসেছি, এইটুকু তো বুঝতে পেরেছি। তো তখন আমি ব্যবহার করতে পারতাম না, আমার নিজেরই খুব খারাপ লাগতো। বই কিনে পড়লাম, টাকাও দিয়ে কোর্স নিলাম, বেদ স্যারের কাছেও একই জিনিস একটু ভালো করে শিখেছি, রাম বর্মারও বেশ কয়েকটা ভিডিও আছে এগুলো নিয়ে, সব শিখেছি কি করে কনসেন্ট্রেশন ইমপ্রুভ করবে। তা অনেক কিছু জানি, কিন্তু ইউজ করতে পারছি না, ইউজ করতে পারছি না। মানে এখন বুঝতে পেরেছি, মানে একটা কথা আমি এটা শুনেছি, এটা মানে রাম বর্মার কাছেই শুনেছি, আর আমি নিজেও এখন বুঝতে পারি কথাটা, যে যদি একটা কোনো মানে ওই বা কোনো একটা বাটিতে কাদা পড়ে থাকে প্রচুর, আর তারপরেও যদি তার মধ্যে দুধ ঢালা হয়, দুধটা কি আর খাওয়ার যোগ্য থাকবে? হ্যাঁ, সেটাই আমার সাথে হয়ে গেছে। মানে আমার কাদা পড়ে আছে অতীতের, এবার অতীতের কাদাগুলো যে পড়ে আছে সেটাকে রিফ্রেম অনেকটা করেছি, কিন্তু এই যখন আমি একদম লো ফেজে চলে যাই না, যে পারছি না আর, কেন বলুন তো এটা হয়, আরেকটা কারণ আছে। আমার না অনেকগুলো এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স আছে। যেমন একটা বলে রাখি, জিম যখন প্রথম জয়েন করেছিলাম, তো প্রথম দিকে যখন জিম করে মানুষ, আমি মানে আমি করেছি যেটা আমি ফিল করেছি, আমাকে আরো মানে আমার আশেপাশের লোকজনও আরো বলেছে কথা, প্রচন্ড গা হাত পা ব্যথা হয়, ওঠায় ফোটা যায় না বিছানা থেকে। মানে আমি বিছানায় শুয়ে আছি, বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর আমার এরকম বাজে ব্যাপার হয়েছে কি জানেন তো, আমার এরকম হয়েছিল আমার এখানে আগে না, এই 2022 নাগাদ পিঠের এইদিকে একটা ব্যথা হতো। 2022 না 2020 থেকেই শুরু হয়েছিল, এবং না মনে হয় তারও আগে থেকে, ওই কলেজ লাইফ থেকেই শুরু হয়েছিল। আমি ভেবেছিলাম এটা চেয়ার ঠিকঠাক নেই বলে তাই এটা হয়েছে। 2022 এবং বিশেষ করে এনএলপি শেখার পর বুঝতে পারলাম যে ওটা চেয়ার থেকে আসেনি, আসলে ওটা আসছিল এখান থেকে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আমাকে একটা ওষুধ দিয়েছিল, বলেছিল এটা নার্ভের ব্যথা। এবার নার্ভের ব্যথা আমি মানেটা বুঝিনি, নার্ভের ব্যথা কি। পরে বুঝলাম ওটা স্ট্রেস এমন অ্যাকুমুলেশন হয়েছিল এখানে, এমন এমন কিছু কথা শুনেছিলাম, তো এখানে গিয়ে হয়েছিল। এবং মানে ওই আর কি জানেন তো, মানে তখন তো আমার কাছে ক্যাপাবিলিটি কিছুই ছিল না, এত তো প্রসেসিংটা এখনো করতে জানি, তখন তো সব কিচ্ছু জানতাম না। তখন টিচাররা বলছে, আপনাকে বলে রাখি, এই প্রবীর সিং যার কাছে আমি, যাকে আমি এখনো শ্রদ্ধা করি,
যে মানুষটা আমাকে আসলে দেখিয়েছিল যে তোমাকে ঠকিয়েছে, লোকে খুব বাজেভাবেই দেখিয়েছিল ঠকিয়েছে সেটা। আর সে নিজেকে আসলে বলে আই এম ভেরি রাফ পার্সন, ওর জন্য তার বিহেভিয়ার গুলো ওরকম। তো মানে সেই মানুষটা অ্যাটলিস্ট সত্যি কথাটা মুখের উপরে বলে, এটা আমার ভালো লাগে, ওটার জন্যই মানুষটাকে ভালো লাগে আমার। কিন্তু ওই লোকটা আর কি, তখন বইও পড়েছিলাম দুখানা, লিখেছিল ইউপিএসসি প্রিপারেশন নিয়ে, বই টই সব পড়েছি, কিন্তু নেগেটিবাচক কথাগুলোই আসলে ভেতরে ঢুকে হয়েছিল কি, এমন ট্রিগার করে দিয়েছিল আমার মধ্যে। আজও একটা দ্বিধা হয়, কিন্তু এখন এই দ্বিধাটা কয়েকদিনের মধ্যে কেটে যাবে আমার। একটা হয় কি, টপার্স কপি নিয়ে একটা বহুত বড় স্ক্যাম শুনেছি হয়। তো আমি এরপরে দেখবো টপার্স কপি, অবশ্যই একবারের জন্য দেখবো। আমি একবার আগে দেখেছিলাম, সেটা তো আমি বুঝতে পেরেছিলাম যে, আমি বুঝতে পারছিলাম না এইরকম করে কেন লিখেছে। পরে আমি যখন লোকটার কথা শুনি, বই পড়ি, তখন বুঝতে পারি যে হ্যাঁ, একটা স্ক্যাম হয়। খুব বিচ্ছিরি ধরনের স্ক্যাম হয়, মানে যারা টপ করে না ইউপিএসসি তে চান্স পেয়ে যায়, মানে চাকরি পেয়ে যায়, তারপরে ওখানে কি তাদের নাম নিয়ে, তাদের নামটা নিয়ে অন্য কোনো একটা ছেলে যে মেইন ফেল করেছে বা ইউপিএসসি ক্লিয়ার করতে পারেনি, সেরকম একটা ছেলেকে দিয়ে তার নাম দিয়ে অ্যান্সার লেখায়, অ্যান্সার কপি লিখে সেটাকে পাবলিশ করে বলে এই দেখো, এটাই টপারের অ্যান্সার কপি, আমাদের মক টেস্ট দিয়েছিল, ওর নামে ছাড়ছে। আর ওই টপারকে টাকা খাইয়ে দিয়েছে, মানে বেশ মোটা টাকা দেয়, মানে হাজার টাজার না লাখে দেয় টাকাগুলো, যা শুনেছি। তো এই লেভেলের হচ্ছে ধান্দা চলে এরা, এবং এটা তো রিসেন্টলি আটকানোরও চেষ্টা করেছে। তো এগুলো না আমার খুব খারাপ লাগবে। মানে আমি আসলে জানেন তো, আমি কখনো ভাবিনি এত বাজেভাবে ঠকবো জীবনে। আচ্ছা, আপনাকে এবার একটা কথা বলে দিই যে এই যে খারাপ লাগার ব্যাপারটা, খুব হ্যাঁ, সিম্পল ভাবে ভাবুন যে আপনি যখন মানে মাধ্যমিক বা ক্লাস 8-এ পড়তেন বা উচ্চ মাধ্যমিক, তখনও যে এই যে প্রকাশনী গুলো তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট দিত, বা টপারকে নিয়ে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাতো যে আমি আমি এই প্রকাশনীর বই পড়ে ফার্স্ট হয়েছি, তাহলে সেটাও তো স্ক্যাম। আর স্ক্যাম দেখতে গেলে গোটাই, আপনি যে চশমাটা পরে আছেন তার ফ্রেমেও স্ক্যাম, প্রত্যেকটা জায়গায় এগুলোকে ধরলে আপনি এগোতে পারবেন না। সেটা জানি, কিন্তু মানে কি বলুন তো, আরে আপনি ঠিকই বলেছেন, তখন আসলে না এত কিছু আমার মধ্যে এইসব ছিল না, আমি তখন নিজের মনে ইয়েতে থাকতাম, অত তো বুঝতাম না না, এত তো বুঝতাম না না। দেখুন একটা জিনিস কি জানেন তো, তখন আমার কাছে একটা আইডেন্টিটি ছিল, মানে আমি এত কিছু আমি ভাবতাম কি জানেন তো, মানে আসলে আমাকে এটা চাপানো হয়েছিল। আমি ভাবতাম আমি অত ভালো টালো পড়াশোনায় নই, আমি স্লো পড়ি, পড়ার ফাঁকে বহু মাথা এদিক ওদিক সেদিক চলে যায়, কেউ তো শেখায়ও নি কনসেন্ট্রেশন কি। এখন তো জানি, এখন তো জানি কনসেন্ট্রেশন কাকে বলে, এখন বললে আমি অনেক কথা বলেও দিতে পারবো কনসেন্ট্রেশন কাকে বলে, কিভাবে ইয়ে করতে হয়। বিবেকানন্দের এখন কথাও বুঝি। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করার আছে, মনে পড়লো, বিবেকানন্দ একটা কথা বলেছিল, যদি ভালো ছাত্র, ভালো উকিল বা ভালো কোনো প্রফেশনে যদি ভালো হতে চাও, তাহলে তাকে শক্তি হতে হবে। মানে শক্তি মানে এখানে কি, যেটা এনার্জি বলে, এনার্জি যেদিকে মানে যেদিকে অ্যাটেনশন দেয়, সেদিকেই তো এনার্জিটা ফ্লো করে। সেইভাবেই কি সেই মানে সেই ভিত্তিতেই কি বলেছে কথাটা, যে অ্যাটেনশন যেদিকে দেবে সেদিকে এনার্জি ফ্লো করবে, তাতে করে অ্যাবজর্পশনটা খুব ভালো হয়ে যাবে, পুরো জিনিসে পুরো কাজটার সাথে মিশে যাবে, তার জন্য তোমাকে এনার্জি হতে হবে। এই ভিত্তিতে কি বলেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন, তাকে শক্তি হতে হবে, কথা শক্তি অলরেডি আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, ডিস্টার্বটা কোথায় হয়ে যায় যখন ফোকাস এদিক ওদিক চারদিক ঘুরতে থাকে। তাহলে ফোকাস আমাদের যেখানে, এনার্জি সেখানে ফ্লো করে। এবার যত বেশি ফোকাস চারিদিকে ফ্লো করবে, তত আমাদের এনার্জিটা ডাইভার্ট হয়ে যায়। আর তখন পার্টিকুলার মানে যে জিনিসটা আমরা অ্যাচিভ করতে চাইছি, সেই জিনিসটাকে আমরা অ্যাচিভ করতে পারি না, কারণ তার তার জন্য যে এনার্জিটা প্রয়োজন ছিল, সেই এনার্জি তো দিতে পারলাম না, এনার্জি তো ডাইভার্ট হয়ে গেল। ঠিক ঠিক আছে। ঠিক ঠিক ঠিক, এটাই হতো ছোটবেলা থেকে, এটাই হতো আসলে। আর মানে এটা হওয়ার পর হতো কি, মানে এটা হতো, মায়ের আজে বাজে কথাবার্তা, টিচারের উল্টো পাল্টা কথাবার্তা, হেনা তেনাতে হয়ে যেত আমার আমার আসলে কি জানেন তো, আমাকে কেউ যদি মিষ্টি মুখে ঠিকঠাক করে না জাজ করে ব্যাপারটা বোঝায়, যেরকম আপনি বোঝান, এতে আমার খুব সুবিধা হয়। এতে আমার সুবিধা হয়, তার কারণ আমি নিজে ইমপ্রুভ হতে সবসময় চেয়েছিলাম, কিন্তু ওই আর কি আজে বাজে বলে দেওয়া, না ইয়ে করে না করে, মানে আমার এগুলো ছোটবেলায় খুব খারাপ লাগতো, এই বিষয়টা সত্যি খুব খারাপ লাগতো। আমি রাফ, বেশি রাফ মানে বিহেভিয়ার আমি সহ্য করতে পারি না একটা টাইমের পরে গিয়ে, আমি পারি না নিতে বেশি রাফ বিহেভিয়ার। এখন না হয় হোক, আমি সেটাকে নালিফাই করতে জানি, কিন্তু কখনো কখনো পারি না। এবার এই প্যাটার্ন গুলো না ওই পড়ে থাকতো, পড়েছিল আসলে, এগুলো আরো বেশি পড়েছিল যখন হতো কি, এই যে আপনাকে যেটা বলছিলাম, বলতে গিয়ে ঘুরে গেলাম, যে আমাদের 2020 নাগাদ আমি হয়েছে কি, আমি এরকম অনেক চেষ্টা করেছি, যে যখন ওই ধরনের গন্ডগোল হয়েছিল মানে আমার জীবনে, এবং আহ যেটা হয়েছিল কি, কোভিড এর সময় তো সব বন্ধ হয়ে গেছিল, তখন হোয়াটসঅ্যাপে এদের ক্লাস টাস চলতো, মানে হোয়াটসঅ্যাপে ক্লাস আমার ভালো লাগতো না, আমি করতাম কি, আমি ভাবতাম বই টই নিয়ে বসে থাকি, বই নিয়ে পড়তে থাকি, যেরকম ভাবে হোক বইয়ের সাথে সময় কাটাই, তাতে হবে কি, আমার এই যে ঘটনাটা ঘটেছে
এই ঘটনাটা থেকে আমার মন ডাইভার্ট হয়ে থাকবে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, হয়নি। যতই লোককে বলি না কেন, আমি ভেতর থেকে জানি, আমি এখন বুঝতে পারি হয়নি তখনও ডাইভার্ট। মানে আমার প্রায় 3 বছর আমাকে হন্ট করে রেখেছিল ওই ব্যাপারটা, যে কোথাও না কোথাও। এবং আমি সেটা বুঝতে পেরেছি কালকেও, যে ওই যখন আমি ডিপ ওই লো সিচুয়েশনে গেলাম না, তখন যে কি লেভেলের আমার মধ্যে থেকে ওই ভয়গুলো চলে এসেছে, যে আমার তখন এই ভয়তে আমি ভুগতাম কি জানেন তো, যে আমি যদি আমার বাবা মরে যায় করোনায়, আমার কি হবে? আমি যদি এগুলো অ্যাচিভ না করতে পারি আমার কি হবে? আমার কিন্তু দেখুন, আমি বলে রাখি, আমি রাম ভার্মার যে ট্রেনিং একটা ইয়ে আছে, গোল মাস্টারি, গোল ট্রান্সফরমেশন মাস্টারি, সেটাতে গিয়ে আমার কিন্তু ফিউচারটা এখন ব্রাইট আছে, ঠিক আছে। আমি আমার ওইখানে ভিজুয়ালাইজেশন করে আমার চোখ বন্ধ করলেও আমার কয়েক সেকেন্ড লাগে আমার ওই গোটা ভিজুয়ালটাকে আবার রেডি করতে। এবং আমি একটা কাজ করেছিলাম, আমি কমান্ড গুলো না 1-2 ঘন্টা নিয়ে হাতে বসে লিখে রেখেছিলাম। তো তার জন্য আমার হয়েছে কি, আমি ওই কমান্ড গুলো জানি যে কিভাবে একটা মানুষকে বা নিজেকে, ওই যে কি করে হচ্ছে পুরো সাবমডালিটিস গুলোর সাথে পুরো একেবারে মাথার মধ্যে গিয়ে মানে একদম পুরো কানেক্ট করে দিতে হয়, মানে যাতে করে বুঝতে না পারে ওটা রিয়েলিটি না ওটা ভিজুয়ালাইজেশন। তো আমার এগুলো করা আছে পুরোটা। এটা আমি আমার ফিউচারটা করা আছে, কিন্তু আমার প্রসেসের সাথে না সেটা গন্ডগোল হতো খালি। আর ওখানে রাম ভার্মা একটা কথা বলেছিল, খুব ভালো কথা, যে একটা জিনিস দেখবেন, মানে এটা এটা আমাদেরই বলেছিল, যেটা হয় যে আমরা তো প্ল্যান বানাই, সবকিছু বানাই, কিন্তু আমরা এটা বলি না যদি এটা না হয়, এটা কোনোভাবে না হয় তাহলে কি আমাদের অল্টারনেটিভটা থাকবে। সেটা যতক্ষণ না না হবে ততক্ষণ না মাইন্ড ধরে রাখবে। এবার আমি এইসব কথাবার্তা তখন তাও শুনে বুঝেছিলাম, কিন্তু এখন এটা বুঝতে পারি যে অল্টারনেটিভ একটা কিছু না বলে রাখলে এ ঝামেলা ঝামেলা করবেই, এর ঝামেলা সবসময় পাকাবে। আর ওইটাই হয়েছে আমার সাথে কালকে। তো এটার জন্যই বলছিলাম যে এই প্যাটার্নটাকে আমার ব্রেক করার জন্য, যেটা বললেন যে আমার সবসময় এই 3টে প্রশ্ন করা উচিত, রাইট ডাউন অন আ পেপার, আর এটা হচ্ছে হোয়াট আর দ্য ইমপ্রুভমেন্টস, আর হোয়াট আর দ্য স্কোপ অফ ইমপ্রুভমেন্টস, তাই তো? মানে আর কত কত ভাবে কিভাবে উন্নতি করতে পারি আমি, হ্যাঁ, সেটা আমাকে দেখা হচ্ছে। 3টে প্রশ্ন করবেন। প্রথম কথা যে আহ, আহ, উম, পুরোপুরি জেনে যাওয়া যে এই অরিজিৎ আর সেই অরিজিতের মধ্যে কতটা তফাৎ। এই অরিজিৎ মানে তখন এই কথাটা অরিজিতের সঙ্গে কতটা ম্যাচ করতো, এখন কতটা ম্যাচ করছে না। ঠিক আছে, অরিজিৎ কি সেম, এই সেন্টেন্সটা কি এই এখন যে অরিজিৎ তার সাথে ম্যাচ করছে? ঠিক আছে। আচ্ছা। নেক্সট হচ্ছে কি যে আচ্ছা, ম্যাচ কি কি কারণে করছে, অরিজিতের মধ্যে কি ইয়ে হয়েছে, ডেভেলপ হয়েছে। আর থার্ড কোশ্চেন যে অরিজিৎ আর কি কি কোন কোন জায়গাতে নিজেকে ডেভেলপ করতে পারে। হম, বুঝতে পেরেছি, ওয়্যার আর দ্য স্কোপ অফ কিন্তু ডেভেলপমেন্টস। তার সেটা, আগে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু মনে হ্যাঁ। রাখ, কনফ্লিক্টে জড়াবেন না। মাইন্ডের সাথে যেটা কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছেন, আপনাকে ডিস্টার্ব করছে কেন বলুন তো? ওর পাওয়ারটা অনেক বেশি। মানে ও এত কিছু, মানে অনেক দিন ধরে ইয়ে এসেছে, তো তো ওর পাওয়ারটা বেশি। তো সেটা কমছে, পাওয়ার কমেছে বা কমছে, কিন্তু যেহেতু তার পাওয়ার বেশি, দেখুন যে ঝগড়া করতে চায়, যে যার মানে কি বলবো, আহ, বলে না যে যার মুখ বেশি ছোটে তার কাছে শক্তিমানও হার মানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। যার হ্যাঁ ও। মুখ ছোটে তার কাছে শক্তিমানও হার মানে। তো ও হুম, মুখরা, ও মানে আপনাকে কন্টিনিউ মানে এটাকে কি বলবো, গালিগালাজ করার মতো কন্টিনিউ গালিগালাজ করে যাচ্ছে। কিন্তু আপনার শক্তি কোথায়? আপনার শক্তি হচ্ছে ওকে অ্যাকনলেজ করে। বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা বলছেন বা তুমি যেটা বলছো বা তুই যেটা বলছিস শুনলাম। ওই যে বললাম কলিং বেল যখন বেরোলো তখন আমরা সরে গেলাম আর গেলাম না। কেন? তার আগে কি আমরা পারসিভ করছিলাম যে এ আমাকে গুরুত্বই দিচ্ছে না, এ আমাকে শুনছেই না, এ আমাকে কেউ বেরিয়ে আসছে না, ঘুমোচ্ছে না, কি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার বুঝলাম। তাহলে কি জানেন, তবে এবার ভিজুয়ালটা বলি আমার কিরকম মনে হয়, যে আমি যদি এইটা ইনকনসিস্টেন্টলি চালাতে থাকি, আমার যেটা কালকে এসেছিল ওই ফিলিংটা, যে আমি নোওয়্যারে পৌঁছাবো। তো মানে সামনে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, বুঝতে পারছেন তো? তো এই যে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে প্রথমে অ্যাকনলেজ করলাম, আচ্ছা ঠিক আছে এরকম নেগেটিভ ফিলিং আসলো। কিছুক্ষণ বসলাম, যে আচ্ছা ঠিক আছে তুমি বলছো প্রথম যেটা ঠিক আছে। প্রথম প্রথম যে নেগেটিভিটিটা আসবে সেটাকেই অ্যাকনলেজ করুন, তাহলে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ফেজটা আসবে না। আচ্ছা আচ্ছা, মানে ওই অত ফিলিংসটাই দূর, তৈরি হবে না? হ্যাঁ অত ওই দূর ফিলিংস, যাবেই না, অত দূর যাবেই না।
আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি একটা জিনিস বলি, আমি এরকম আমার সাথে হয় যখন ভেতরে একটা আওয়াজ আসে, মানে আমি যদি এখন মডেলিং এর ওই জায়গাটা থেকে ধরি যে আমার এ এ ইন্টারনাল যেটা চলে ডায়লগটা, তখন যে আচ্ছা এই জায়গা এখানে এটা হলো না, এই ইন্টারনালটা চলে, তারপরে হয় কি আমি ভাবি আচ্ছা, তারপরে আমি নিজের সাথে সাথে কনভারসেশন করি, আচ্ছা তাহলে আমাকে এখানে এটা ঠিক করতে হবে, হুম, এটাকে ঠিক করতে হবে, তারপরে মনে হয় কি আচ্ছা এতগুলো সাবজেক্ট পড়ে আছে, এতগুলোকে আবার রিভাইজ করতে হবে, এইগুলো আছে সেইগুলো আছে, এরকম করে করে বলতে শুরু করি, এরকম করে করে বলতে এক্স্যাক্টলি, শুরু করি। এক্স্যাক্টলি, বলতে বলতে হয় কি তারপরে এখানে বুকের এখানে একটা ফিলিংস জেনারেট করতে থাকে এখানে, তারপরে হতে এক্স্যাক্টলি। হতে হয় কি তারপরে আরো আরো কুচকে যেতে থাকি, আমার ফিজিওলজিটা আরো ডাউন হতে থাকে, তারপরেও পেয়ে বসে আমাকে। তো এই জায়গাটার ক্ষেত্রে যখন মনে হয় এই জায়গাটা হচ্ছে না, এখানে এই কাজটা হলো না, তখন বলে আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, আমি মানছি তোর কথাটা সত্যি। হুম, তারপরে এরকম করে বসে যদি একটু ডিপ ব্রিদিং করে নেই হুম, বা একটু জল খেয়ে নেই, হুম। সেটা করে নেওয়া বা ডিপ ব্রিদিং করে নেওয়া, জল খেয়ে নেওয়ার পর অ্যাকনোলেজ তারপরে ভালোভাবে করবেন যে হ্যাঁ, মন থেকে এটা আমার আসছে, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি অ্যাকনোলেজ করলাম যে এই চিন্তাটা আমার এই মুহূর্তে এই চিন্তাটা এসেছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি, এরকম বলতেও পারেন, বা নিজের মনে একটা অ্যাকনোলেজ করলে যেভাবে করে আর কি, বা অ্যাপ্রিসিয়েট করলে যেভাবে করে, করে নিলেন। ঠিক আছে, খুব সফটলি, খুব সফটলি করবেন। কোন রকম হ্যাঁ কনফ্লিক্ট যাতে না হয়, কিন্তু মনে রাখবেন যে হুম আমি এত সব জানি, এই চিন্তা আসলো কেন আমার হ্যাঁ সাথে হ্যাঁ, এটা আসে। হ্যাঁ, ঠিক আছে, অত মানে একদম কনফ্লিক্টে যাবেন না, প্রথম চান্সেই অ্যাপ্রিসিয়েট করবেন যে ওকে, এই চিন্তাটা এসেছে, থ্যাংক ইউ আমাকে রিমাইন্ড করানোর জন্য। আহ, আমি মন থেকে অ্যাপ্রিসিয়েট করছি, বা আমি অ্যাকনলেজ করছি এটাকে। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে ইয়ে করুন। এরপরে একটা প্রশ্ন করতে পারেন, আর কোনো এই ধরনের কিছু আহ, বলতে চাও বা বলতে চান, দেখে নিলেন আরো যদি কিছু চিন্তা আছে। তারপর জাস্ট একটু নিজের স্টেটটাকে চেঞ্জ করে নেবেন, যেটা বললেন জল খেয়ে বা ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করে। এরপর নিজে শান্ত হয়ে বসুন, যে ঠিক আছে, এই চিন্তাটা এই মুহূর্তে আমার আসছে, তো তো চিন্তাটা কেন আসছে এক্স্যাক্টলি, আমি মানে আহ, আমি যে অরিজিৎ যখন এটা ঘটেছিল, সেই অরিজিৎ আর এখনের অরিজিৎকে একই আছে, এই চিন্তাটা কতটা রেলিভেন্ট আমার জন্য, এখনের হুম অরিজিতের জন্য এটা কতটা রেলিভেন্ট। ঠিক আছে, প্রশ্ন করার পর যেভাবে আরো দুটো প্রশ্ন বললাম, একটা প্রশ্নের দরকার হলে উত্তরগুলো লিখে রাখুন। ঠিক আছে, দিয়ে আলটিমেট হুম তিনটে প্রশ্ন করে সেটাকে আবার একবার দেখুন, যে যে কনফ্লিক্টটা এসেছিল আমার মনে, সেটার সাথে আমি যে অ্যান্সার গুলো পেয়েছি, সেগুলো এই কনফ্লিক্টটাকে দূর করতে কতটা ইয়ে লাগছে। জিজ্ঞেস করুন আবার ওই পার্টটাকে মাইন্ডে, যে আচ্ছা, আহ, আমি এই দশাতে আছি এই মুহূর্তে, আমি যে অরিজিৎ, আমার যে এই 2024-এ যে অরিজিৎ, আমি এই দশাতে আছি, এই শব্দটা কি কোনোভাবেই ম্যাচ করছে? দেখবেন অটোমেটিক মাইন্ড থেকে পুরো ক্যান্সেলেশন আসবে, যে না, ওটা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা তাহলে ইস্যুর সাথে করে দেখা যেতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা কখনো কখনো আমায় জ্বালায়। সেটা হচ্ছে যে আরেকটা জিনিস নিয়েই আর জ্বালাই, একই সেম জিনিস। সেটা হচ্ছে যে আমি 2020-তে ওই যখন ঘটনাগুলো ঘটেছিল আমার সাথে, আমাকে আমার বন্ধুরা খুব বলতো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, আমাদের সাথে বক বক করবি, আপনাকে বলেছিলাম। তো হুম, আমার কিছু রাইজের বন্ধুর সাথে ঘনিষ্ঠতা ছিল এর মধ্যে। মানে হয়েছে কি, আমি 2022-এ আমি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছিলাম, পুরো আনইনস্টল করে দিয়েছিলাম, আমি 1 বছর হোয়াটসঅ্যাপে ছিলাম না। তারপরে যখন এই মেমোরি কোর্স আর স্পিড রিডিং এর সব হেনা তেনাতে ঢুকলাম, তো তাতে করে হয়েছে কি তখন আমাকে হোয়াটসঅ্যাপ খুলতে হয়েছিল। 2023-এই একটা হঠাৎ করে একজনের কাছ থেকে মেসেজ আসে, আমি একটু কেঁপে উঠি, তার কারণ আমার তখন না আর কি ওই মা গেছিল, আর ওই কিছু লোকের মধ্যে আমি নিজের মায়ের গুণ দেখতে পেয়ে গেছিলাম, তাই মনে হতো যে এদের সাথে কথা বললে আমার ভালো লাগবে, তার মানে আমার মনে হতো আমি মায়ের সাথে কথা বলছি, এটা আমার ইলিউশন ছিল। কিন্তু আলটিমেটলি কি জানেন তো, মানে কোনো ইয়ে পাইনি, মানে এখনো ভেবে দেখি যে আমি আসলে যেটা রিলিফ খুঁজছিলাম, মানে যে টেনশন গুলো আমার হতো মাঝে মাঝে, আমার তখন হতো কি আমি খুব সেলফ সাবোটাজিং কথাবার্তা বলতাম, যে সেটা বলেওছিলাম আপনাকে। তো এই ধরনের হতো বলে কি আমি বন্ধুদের সাথেও বহুত বকেছি। তো আমার মানে আমি এক্সপেক্ট করিনি কখন, আমি 1 বছর হোয়াটসঅ্যাপে থাকার না থাকার পর দুজনের কাছ থেকে মেসেজ পেয়েছিলাম। একজন তো ঠিক আছে, তাও মোটামুটি কথাবার্তা বলেছিলাম তার সাথে, আরেকজনের সাথে ঘন ঘন হতো। সে এবারে করেছে কি, সে 2023 থেকে করেছে, আমার খুব ভালো লাগতো তার সাথে কথা বলতে, মানে আমি স্পেশালি ভালো লাগতো, মানে আমার মনে হতো যে ঠিক আছে একটু বক বক করি।
তো এবার হয়েছে এই 2024-এর এই মে মাস নাগাদ ও হঠাৎ করে মেসেজ করে, আমি একদিন পর জবাব দিই। তো বলে তুই আমাকে ইউপিএসসি কি? লাস্ট সেশনে বলেছিলেন সেটা, হ্যাঁ। সেটা তো বলে। এটা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। এবার কি হয় কি, এবার আমি না দুম করে ওই মেয়েটার নাম্বার ডিলিট করে দিয়েছিলাম। মানে সেদিন হয়েছে কি, লাস্টে ও আমাকে যখন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ওকে আমি কিচ্ছু বলিনি কিন্তু, মানে ওকে বলেছিলাম যে আমার ওই মানে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তরগুলো দেওয়া শুরু করেছিলাম। মানে তখন হয়েছিল কি, ওই পুরো ইয়েটা মনে পড়ে গেছিল, এই যেটা আপনি বললেন না, এই কনফ্লিক্টটা হঠাৎ করে দেখি কোথা থেকে একটা কি চলে না হলো, আমি পুরো ফিজিওলজি এরকম হয়ে গেছি, এ হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না, যেন যেন মনে হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে। তো এই সমস্ত বলে মানে ও কিন্তু কিছু, আমি জানি না ও কি মনে করেছে না করেছে, কিন্তু আমি একটা কথা বলে রাখছি, আমার যে ওই অ্যাক্টিভিটিটা আমি করেছিলাম না সেদিন, আমার এখনো কোথাও একটা খারাপ লাগা হয়ে থাকে। মানে আমার মনে করুন সকালে ভালো পড়া চলছে, সাথে সাথে মনে হয় আজকে কি ইউপিএসসির জন্য ব্যাপারগুলো আরেকবার দেখবি, তো ভালোই লাগে। আর আমি বুঝিও এখন, আমার অ্যাবজর্পশন করার ক্যাপাবিলিটিটাও বেড়ে গেছে। তো করবি কি ওটা তো করতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে কি রে, তুই তো মানে তুই তো চাইলে করতে পারিস, কিন্তু তুই করবি না, হ্যানা ত্যানা অনেক কিছু বেরিয়ে আসে। তারপরে হয় কি, তারপরে ওই ঘটনাটাও মনে পড়ে যায়, এই যে তুই ডিলিট করে দিয়েছিস জুম করে এটা। মানে আসলে কি জানেন তো, আমি বক বক করতে খুব ভালোবাসি, লোকের সাথে আমি কথা বলতে খুব ভালোবাসি। যদি আমি দেখি যে ঠিক আছে আমার সাথে কেউ কথা বলে, আর আমার সাথে জানেন তো সারাটা দিনে আমি কথায় যাই না বলতে গেলে, কিন্তু ডেকে খুব কম লোকই কথা জিজ্ঞাসা করে। একটা সময় এটা নিয়ে খুব কষ্ট ছিল, এখন আমি ভাবি যে ঠিক আছে, এটা ভালো করে যে আমার এই জীবনের মধ্যে ইন্টারফারেন্স বেশি কেউ করে না। কিন্তু আমার ভালো লাগে কেউ যদি নিজে থেকে আমাকে মেসেজ করে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অতদিন পর কেউ একটা মনে রেখেছে আমাকে, যে মেসেজ করছে, যেটা আমি কখনো এক্সপেক্ট করি, জিজ্ঞাসাই করছিল আমার অবস্থা। এবার আমি বলেছিলাম, আমি মানে বলতে পারছিলাম না। ব্যাপারটা হচ্ছে ও আসতে জিজ্ঞাসা করেছে কতগুলো অ্যাটেম্প তোর আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমাকে আমি তো ওকে বলিনি আমার একটাও অ্যাটেম্প আমি এখনো পর্যন্ত নষ্ট করিনি। ভালো জিনিস এটা হয়েছে যে আমি না বুঝে পরীক্ষাটাকে হ্যান্ডেল করতে যাইনি। আমার কয়েকটা ইস্যু ছিল সেই, এবারে ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাবছি একবার কল্পনায় ভেবেছিলাম, মনে মনে বলে দিয়েছি যে আমার কিছু ইস্যু ছিল তাই আমি করিনি, তো ঠিক আছে, এই করে কনভারসেশনটা বন্ধ হয়ে গেছে। কিন্তু কখনো কখনো না এটা মানে আমার খুব জ্বালাতন মাঝে মাঝে করে। তো আমি যখন এরকম এই জিনিসটাই ফেস করবো, তখন যদি আমি এরকম করি যে কিছুক্ষণ বসলাম, জল খেলাম, তারপর ভাবলাম যে এই জিনিসটা এখন আমার জন্য কতটা প্রযোজ্য, মানে এই যে কতটা উত্তর যে দেবো, হুম। এটা থেকে আমি নিজের সেলফ ইমেজ, আমার কখনো কখনো এটা মনে হয় আমার কি সেলফ ওয়ার্থ কোথাও কমে যাচ্ছে, যে আমি বসিনি এই জিনিসটা বলতে। সেলফ ওয়ার্থ কি কমে যাচ্ছে কারুর কাছে? আমি তো সামনের লোকটা, তো আমি জীবন সম্পর্কে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। মাথায় হয়তো কিছু ওপিনিয়ন চলছে, কিন্তু সেগুলো ওপিনিয়ন, সেগুলো আগের বেসিসে ওপিনিয়ন, এখন তো মানুষটাকে চিনি না, কমপ্লিটলি আমার কাছে আননোন, তাই না? তো এবারে এই যেটা, এই চিন্তাটা আমার কাছে কতটা প্রযোজ্য, মানে আমি যদি এটা ভাবি আমার সেলফ ওয়ার্থ কি কমে যাচ্ছে, এখন আপনার কাছে বলে যাচ্ছি, আপনার কাছে বসে থেকে কিন্তু আমার ভেতর থেকে উত্তর আসছে না আমার কোনো সেলফ ওয়ার্থ কমেনি, উল্টে বেড়েছে, তার কারণ আমি এই কাজগুলো করছি ভালো করে, উল্টে বেড়েছে। আমার ইমপ্রুভমেন্ট তো হয়েছে অনেক জায়গায়। আপনার মতো একটা মানুষও পেয়ে গেছি, খুঁজেই বার করেছি নিজে থেকে যে কে আমাকে সলিউশনটা ভালো দেবে, এনএলপি করতে গিয়ে, এগুলো করতে গিয়ে। আর রুম অফ ইমপ্রুভমেন্ট অনেক আছে, তো সেটা আমি বুঝতে পেরেছি, আরো যত করব 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 করে যাব, সেটা নিয়েও একটা প্রশ্ন আছে অবশ্য মনে পড়লো। তো এইভাবে আমি এটা থেকে এখন তো বেরিয়ে এলাম, কিন্তু যখন ওরকম টাইম আসবে, মনে করুন আমার খুব ডাউন যাচ্ছে, মানে আমার ফিজিওলজিতে কোনো শক্তি টক্তি নেই, মানে কোনো ইয়ে নেই, সমস্ত বেরিয়ে গেছে, অনেক এক্সস্টেড হয়ে গেছি, তখনও কি এই একইভাবে বেরোতে পারবো? আমার প্রশ্নটা হচ্ছে এটা। একটা কথা বললি আপনি, ওই জন্যই বললাম যে শুরুতেই যদি ব্রেক করে দেন আপনার ওইখানে যাবেনই না। ওখানে একদম যাবেন শুরুতে? একদম আচ্ছা। শুরুতে, একদম শুরুতে অ্যাকনলেজ করুন, করে ইয়ে করুন। ঠিক আছে। আর দ্বিতীয়ত আমি এই যে পাঁচটা আপনাকে বলে নিই একটু, এই যে পাঁচটা সেশন হবে না, আমি আজকের সেশনে অনেক কিছু অবজার্ভ করছি, আমি সবকিছু মানে পরপর পরপর সেশনে, পাঁচটা সেশনে আপনাকে অনেক এম্পাওয়ারিং করে তুলবে। ঠিক আছে, মনে রাখবেন। আর প্রথম সেশনে আমি ওই জন্য বেশি করে শুনছি। আর এইটার তো পার্টিকুলার সমাধান দিলাম, এটা খুব পাওয়ারফুল, দেখবেন এই মানে এই টুলস অনেক অনেকেই শেয়ার করে না, কিন্তু আমি আপনাকে বললাম ডেফিনেটলি খুব পাওয়ারফুল, এটা করবেন। আর আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করছি, তো পাঁচটা সেশনে আমি পার্টিকুলার যে জিনিসগুলো আমি দেখবো যে আপনার মধ্যে ইয়ে আছে, বা যে জিনিসগুলো আমি বলবো ইমপ্লিমেন্ট করতে, সেগুলো আপনাকে করতে হবে। কারণ দেখুন, আপনি আমাকে পে করেছেন কিসের জন্য? ট্রান্সফর্ম হওয়ার জন্য। ঠিক আছে? অবশ্যই। তো আমি যে জিনিসগুলো লক্ষ্য করছি সেগুলো আপনাকে বলবো যে এই এই জিনিসগুলো এইভাবে চেঞ্জ করতে হবে। ছোট ছোট জিনিস, আপনি অনেক কিছু জানেন, অনেক বেশি মানে ইয়ে, আর তার কারণেই বেশি কনফ্লিক্ট আসছে, জানেন কি এটা? আপনাকে আরেকটা হ্যাঁ কথা বলে দিলাম। হ্যাঁ, বলুন বলুন, অবশ্যই। আপনার
মানে আপনি অনেক কিছু জানেন বলে আরো বেশি মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। কেন কনফ্লিক্ট হচ্ছে? বেশি জানি বলে কি কনফ্লিক্ট হচ্ছে? না। অহংকার চলে এসছে? না, তাও না। আপনার মনে হচ্ছে কিছু কিছু সময় যে আমি যদি এটা আগে জানতাম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ। এটা অবশ্যই। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে মানুষজন যারা আমাকে ভুলভাবে গাইড করেছিল তারা যদি এটা জানতে পারতো, তাদেরকে আমি যদি এই সায়েন্সটা জানাতে পারতাম। ঠিক ঠিক ঠিক, একদমই, এটা বহুবার আসে আমার মনের মধ্যে, বহুবার। ঠিক আছে। তো এইগুলো আমি আমি সব লক্ষ্য করছি, এগুলো নিয়ে সবকিছু আমি করব। আর আপনি যেটা আপনাকে আজকে ওটা বলেনি যে কখনো যদি ফিলিংস আসে যে হ্যাঁ আমি কাউকে, সাপোজ এই ঘটনাটা নিয়েই বলছি, যে হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটাকে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমাকে এবার আপনাকে একটা প্রশ্ন করছি। আপনার মোবাইলটা যদি, ধরুন আপনি ইচ্ছে করে ডিলিট করেননি, কোনোভাবে টাচ করতে গিয়ে ডিলিট হয়ে যেত, তখন আপনি কি বলতেন নিজেকে? টাচ করতে গিয়ে ডিলিট হয়ে যেত, হ্যাঁ, তাহলে তো ধরুন নাম্বারটা কোনো কারণে টাচ করতে গিয়ে ডিলিট হয়ে গেল, তখন আপনি কি বলতেন নিজেকে? ভুল করে ডিলিট করে ফেলেছি, মানে আমার একটা ভুলবশত হয়ে গেছে এটা পুরো কাজটা। ভুলবশত। আর এটাও আপনার কোন একটা পারসেপশনের ভুলেই তো আপনি ডিলিট করেছেন। হ্যাঁ, সেটাও ভুল। পারসেপশনের ভুলে। সেটাও ভুল। হ্যাঁ আর এটাও ভুল। তো সেই হ্যাঁ, ভুলে আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন, এই ভুলে কেন পারবেন না? আসলে আমার এই ভুলটা ঠিকই বলেছেন, এই ভুলে এই কারণে মানে এটা আসে না ভেতরে, তার কারণ আমার মনে হয় যে আমি আহ, এটা আমাকে একটা কেউ রিগ্রেশনের কিছু পাওয়ার, তাই জিজ্ঞাসা। তো? এবার এই হ্যাঁ রিগ্রেশনটাকে কাটানোর জন্য দেখুন, প্রথম কথা আপনার এই বিশ্বাসটা ভেঙে ফেলার জন্য আমি করলাম। দ্বিতীয়ত, হ্যাঁ, আপনাকে যে জিনিসটা করতে হবে, যে আপনি ডিলিট করেছেন, আপনি তো তাকে ব্লক করেননি। না আদৌ করিনি, ব্লক ব্লক করেন, করিনি, আমার কখনো না। তাহলে তার কাছে কোনো মেসেজ যায়নি যে আপনি তাকে কিভাবে নিয়েছেন বা ঠিক আছে, হ্যাঁ তার কাছে কোনো মেসেজ যায়নি, এটাও হ্যাঁ, আপনাকে ভাবতে হবে। সেটাই। তৃতীয়ত, তৃতীয়ত আপনার এই রিগ্রেশন কেটে যাবে আপনি যদি কোনোভাবে তার নাম্বারটা পান বা তার সাথে আবার যোগাযোগ করতে পারেন। আপনি একবার কথা বলে নিলেই এই রিগ্রেশনটা কেটে যাবে আপনার। ভালোভাবে তার আগেই আপনি নাম্বারটা পাওয়ার অপেক্ষা না করে আপনি নিজে এবার গিয়ে দেখুন যে একটা ডিসিশন নিয়েছিলেন, সেই ডিসিশনটা সেই মুহূর্তের জন্য ঠিক ছিল। সেই মুহূর্তের জন্য ঠিক ছিল, এক মুহূর্তের জন্য, একটা ডিলিট করতে 1 মুহূর্ত লাগে, সেই মুহূর্তের জন্য সেই ডিসিশনটা ঠিক ছিল। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু সেই হুম ডিসিশনটা এখন আপনার মনে হচ্ছে ঠিক নয়, তাই না? যে হুম সেই ডিসিশনটা ঠিক নয়, কেন মনে হচ্ছে? অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, যে যদি নাম্বারটা থাকতো আমি তো আবার কিছু সাজেশন নিতে পারতাম, আমি তো কিছু কথা বলতে পারতাম। হ্যাঁ আর তার কাছে কি মেসেজ গেল? হ্যাঁ, সেটাই। তার কাছে কি ওপিনিয়নটা কি মেসেজ তৈরি গেল, হলো। আমার সম্বন্ধে কি মেসেজ গেল? হ্যাঁ, ঠিক আছে, দেখুন, তার কাছে কোনো মেসেজই যায়, ঠিকই। তার কাছে কোনো মেসেজই যায়। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে। তো তার কাছে যখন মেসেজ যায়নি, আপনি অনেক মুক্ত। এবার যেটা হ্যাঁ এবার যেটা করতে পারেন যে হ্যাঁ, সে যখনই কোনো করুন, কারণ তার কাছে আপনার নাম্বার আছে, ঠিক আছে, সে যখনই আপনাকে মেসেজ করবে, আপনি এবার ঠিক করুন যে নেক্সট টাইম আমি যাতে তাকে ভালোভাবে রিপ্লাই দিতে পারি, আমি আমার কথাগুলো খুলে বলতে পারি, তার কথাও শুনতে পারি। ঠিক 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 আছে। দেখুন, এতে ঠিক। সেলফ ওর্থের সাথে এর কোথায় জড়িত, আপনি আমাকে একটু বোঝাবেন যে আপনার মাইন্ডে কি আছে সেলফ ওর্থের সাথে? কেন মনে হচ্ছে যে আমি আমার সেলফ ওর্থ কি হ্যাঁ, কেটে যাবে এবার এই কেন মনে ঘটনাটা? হচ্ছে, কেন মনে হচ্ছে তার কারণ দেখুন, মানে ওরা কখনো ভাবেনি, কোনো কালে হয়তো জানি না ভেবেছিল বা কল্পনা করতে পেরেছিল কিনা, তার কারণ আমি না তখন একটু মজার ছলে উল্টো পাল্টা কথাবার্তা বলতাম। কিন্তু করোনা কালে হয়েছিল কি, আমার মন না ভালো থাকতো না বেশিরভাগ সময়। আর আমার না একটা বাজে স্বভাব ছিল, আমি নিজেকে ছোট করে নিজের সম্পর্কে উল্টো পাল্টা বলে খিল্লি করার চেষ্টা করতাম। এটা খুবই বাজে একটা জিনিস, আমি এখন বুঝেছি এটা কখনোই করা উচিত না, এবং এটা আসলে না আমার মা কিছুটা সাপোর্ট করতো, কিছুটা পরিস্থিতির কারণে এক সময় হয়েছিল।
যে এই ধরনের ব্যাপারটা, যে আমাকে লোকে আগে একটা সময়, আমি পড়াশোনা তো অত ভালো পারতাম না, বুঝাতো তো না, খারাপ লাগতো, তার জন্য করতাম কি, লোকে যখন আজে বাজে বলতো, মা যখন উল্টো পাল্টা বলতো, না বুঝে বলে দিত আজে বাজে কথা, তা তার ইন্টেনশন ভালো ছিল কিন্তু তার বিহেভিয়ারটা ঠিক ছিল না। খুব লাগতো আমার আসলে আমার মায়ের সাথে, আমি আর আমার মা, মানে আমার কাছে না গোটা দুনিয়াটা আমার মা ছিল। ঠিক আছে, মা যা বলছে সেটা একদম পরম সত্য আমার কাছে, মানে আমার ছোটবেলা থেকে এরকম ছিল। ঠিক আছে, মাই সব ছিল আমার কাছে। তো যখন ওই রকম বাজে ভাবে একটা ঘটনা ঘটে বেরিয়ে গেল, সব তো ব্ল্যাঙ্ক, হুম। খারাপ লাগছে। আমি খুব ব্লাফ করতাম। ব্লাফ মানে আর কি, খিল্লি মারতাম। আমার সাথে আমার এখনো কিছু বন্ধু আছে খিল্লি মারে, মানে এটা হয় না বন্ধুদের মধ্যে গালিগালাজ ভরা কথাবার্তা, আমি গালিগালাজ দিয়ে এখন কথাবার্তা অতটা বলি না, আমি সীমিত করে দিয়েছি ব্যাপারগুলোকে। স্টেট লুজ হয়ে গেলে তখন নিজেকেই গালাগাল করতে থাকি, ওটা অন্য বিষয়, কিন্তু এখন আমি সেটা করি না। আমি বুঝে গেছি, আগে আমার মুখ থেকে প্রায়শই বেরিয়ে আসতো, এখন বেরোয় না কথাবার্তা। বুঝেছি মানে এগুলো করাটা ঠিক না, মানে এতে, মানে অনেকে বলে না গাল দিয়ে রিলিফ করে দিলাম, কিন্তু গাল দিয়ে রিলিফ কিছু হয় না, ভেতরে তো ইস্যুটা ইস্যু হয়ে আছে না। রিফ্রেমিং না করলে রিলিফ কি করে পাবো? আর মুখ খারাপ করে কিছু হবে লাভ? তো আমার কালকে হয়েছিল এরকম বিষয়, এবার আমি বলে রাখি, সেইবারে হয়েছিল কি 2020-তে, আমি, আমাকে কিছু টিচার বলেছিল বেশি কথা বলতে জন্য, এবার টিচাররাও এই ধরনের কথাবার্তা বলে যখন আরবিআই বা ইউপিএসসির জন্য প্রিপারেশন ঢোকে না, তখন বলে যে তোমরা যে সমস্ত কিছু লোককে জানিয়ে টানিয়ে রাখো, তারপর একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়, সব প্রেশার, মা বাবার আকাঙ্ক্ষা, প্রতিবেশীর আকাঙ্ক্ষা, গার্লফ্রেন্ডের আকাঙ্ক্ষা, বয়ফ্রেন্ডের আকাঙ্ক্ষা, বিশেষ করে আমার এসব নেই, লাস্টের দুটো, তারপর আমি সিঙ্গেল, ছোটবেলা থেকে, যবে থেকে বুঝতেছি এখনো সিঙ্গেল আছি। তো এইসব আকাঙ্ক্ষা হেনা তেনা, এই সেই আমাকে এত কিছু আহ, মানে এত কিছু বলে দিলে না হয় কি, তখন মনে হয় যে আমি এটা করতে যে নেমেছি না, বললে আবার কি মনে করবে, বললে আবার কি মনে করবে, আমি না বহুদিন না বলতে পারিনি কাউকে আমি ইউপিএসসির জন্য পড়ছি। আমার আসলে একটা, আমি আর এক বন্ধু দুজন মিলে ঢুকেছিলাম এটাতে, সে এখন টিউশন পড়ায়, তার এখন একটা উদ্দেশ্য কি হয়েছে জানেন? তার অবস্থা, সে, আমি তাকে বলেছি এনএলপি অনেকবার, অনেকবার বলেছি এনএলপি শিখে নে, এনএলপি শিখে নে, যে তার এখন একটা উদ্দেশ্য জীবনে হচ্ছে আমার যে কোনো একটা চাকরি পেলেই হলো। এবার এই যে কোনো একটা চাকরি পেলেই হলো, যখন মাইন্ডকে যে কোনো একটা কিছু দেবে, তখন মাইন্ডের তো কোনো ক্ল্যারিটি নেই, যা মনে হয় করবে সে, যতটুকু আমি বুঝি। আর এখন সে টিউশন পড়াচ্ছে, আর কোনো কিছু জিজ্ঞাসা করলে একটাই কথা উত্তর আসে আমার কাছে, কিছু না। সারাদিন কি করলি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বলে কিছু না। বিরক্ত হতাম ওর উপরে, ঠিক আছে, একই কথা শুনতাম। এবার হয়েছেটা কি, ও আমার খুব ভালো বন্ধু, ওকে খুব খুলে টুলে অনেক কথা বলেছি, এনএলপি সম্পর্কেও বলেছি। এবার হয়েছিল কি, তখন আমি আর ওই বন্ধুটা দুজন মিলে এসবে ঢুকেছি। প্রথম প্রথম এই টিচার গুলো বলতো বেশি লোককে বলার দরকার নেই, এই চাপ সেই চাপ, আপনাকে বলেও ছিলাম আগের দিন, একজন টিচার, বড় টিচার, সে আগেই খুব ভয় দেখাচ্ছে, এই সেই করছে, আমি এসব শুনে টুনেছিলাম, তো তাই প্রথম প্রথম বলিনি অনেক লোককে। এবার হয়েছে কি, যেদিন বলেছিলাম তখন এরা একটু শখ খেয়েছিল, এবার শখে একটা ছেলে করেছিল, আমি খুব বাজে বাজে খিস্তি খিস্তি করে দিচ্ছিল। এবার খিস্তি না হয় এখন আমি হ্যান্ডেল করতে জানি, সেই সব হ্যান্ডেল ফ্যান্ডেল আমি করে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে একটা খারাপ লাগা থাকতো যে ওরা আসলে হয়তো মনেতে মনে এক্সপেক্ট করে রেখেছিল, এ তো ছেলে সরে গেল, এ কোনোদিন হয়তো এ পারবে, এ পেরিয়ে হয়তো আসবে, অথবা নাও করতে পারে। এরা কি ভাবছে আমি জানি না আমার মনের মধ্যে, কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে আমি যে এত স্ট্রাগল হয়েছি বিগত 3 বছর, কত কিছু চেষ্টা করার পর, মানে, এবং সবচাইতে বেশি স্ট্রাগলটা ছিল ইংলিশের ওপরে, আমার সবচাইতে বেশি স্ট্রাগল ওখানে ছিল। এখন এআই এর জন্য এআইটাকে ইউজ করতে শিখেছি, ইমপ্রুভমেন্ট এটার জন্য হয়েছে যে আমি ট্রানজিশন কি করে করবো একটা টপিক থেকে আরেকটা টপিকে, তার মধ্যেও এআই আমাকে সাহায্য করেছে। এবং আমি এখানে যে ইংলিশের টিচারটাকে ভেবেছিলাম যে সে সাহায্য করবে, সে আসলে পরে দেখলাম এটা ধান্দাবাজি করতে হয়েছে, খুব খারাপ লাগে এটা দেখতে, যে এরা এত না ওভারলোড নিজেদেরকে করে না, বহু এভিনিউ তৈরি করে নেয়, এইখানে পড়াবো সেখানে পড়াবো, এই করবো সেই করবো, কিন্তু আলটিমেটলি যখন আসে যে একটা ছেলে এরকম অন্য ব্যাকগ্রাউন্ড, পুরো বাংলা মিডিয়ামে পড়েছে, স্কুলিং অত ভালো না, টিচাররা কাঁচকলা করেছে, টিউশনে গিয়ে গিয়ে পয়সা দিয়ে এসছে, কিন্তু কোনো কিছু শেখায়নি ঠিকঠাক করে। এই জিনিসটাতে হয়েছে কি, যে মানে আমি বলে খুলে তো বলেছিলাম, আপনি তো আগেও বলেছিলেন এরা বুঝবে না, এদেরকে বলতে যাবেন না, আমার খুব কষ্ট হতো, এই কারণে আমি আমি আপনাকে এই কারণেই আপনার কাছে এই সেশনটা নিয়েছি। কাউকে বলে না কোনো রিলিফ পাইনি, এগুলো না জমতে থাকতো। তো এবার এই যে আপনি বলছেন সেলফ পার্টের বিষয়টা, তো আমার কোথাও গিয়ে মনে হতো আমি ছোট হয়ে যাবো। এ ভাববে হয়তো দেখ এতদিন করলো, একটা পরীক্ষাতেও বসলো না ছেলেটা। কিন্তু একটা ভালো আমি বলেছি, রিফ্রেমিং করেছি, একটা জিনিস হচ্ছে আমার কাছে ছটা ছটা অ্যাটেম্প পড়ে আছে, একটা অ্যাটেম্প লস করলাম না। টাইম দিয়েছি, হ্যাঁ একটা গন্ডগোল সত্যিই ছিল আমার জীবনে, এটা যদি আমি না বার করতাম, আমি আমি এত মানে আমি ঠিকঠাক থাকতাম কিনা কে জানে। ওই জন্যই আমি এত বললাম, ওই জন্যই আমি এর আগের সেশনে আপনাকে বলেছি যে আরবিআইটা আপনার নেক্সট ইয়ে, এটাকে কিন্তু খুব ভালোভাবে দিন পরীক্ষা, খুব ভালো। হ্যাঁ সেটা আর এটা
আপনি দেখবেন এটা যদি মানে ক্র্যাক করতে পারেন বা নাই পারেন, আমি দুটো দিকই ধরছি, ঠিক আছে? হ্যাঁ। করার হ্যাঁ। চান্স তো অনেক বেশি, ক্র্যাক করুন বা নাই করুন, কিন্তু আপনি আপনার যে অরিজিৎকে খুঁজে পাবেন সেই অরিজিৎ কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনি হ্যাঁ। এখনো সেই অরিজিৎকে খুঁজে পাননি, এখনো খুঁজে হ্যাঁ পান। মানে যে জিতেছে, যে করে জিতেছে হ্যাঁ, সে। এই সেই অরিজিৎকে খুঁজে পাওয়ার জন্য কি অরিজিৎ, অরিজিৎ কি করছে বলুন, আমাকে বলুন অরিজিৎ কি করছে এখন, এই এই মানে টাইম পিরিয়ড গুলোতে অরিজিৎ কি করছে? এই টাইম পিরিয়ড গুলোতে নিজের ইস্যু গুলোকে সলভ করার চেষ্টা করছে, ভেতরে যে কনফ্লিক্ট বা সেটা সেই। নয়, আমি আমি কি বলছি, এই যে ধরুন 2024-এর ধরুন, আমি জানুয়ারি থেকে যদি ধরি, জানুয়ারি থেকে এই যে অগাস্ট অব্দি অরিজিৎ কি কাজে ব্যস্ত? ও আচ্ছা, কি কাজে ব্যস্ত? ব্যস্ত হচ্ছে যে ছেলেটা চেষ্টা করছে, এই অরিজিৎ চেষ্টা করছে আরবিআইটা করে 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 টুক করে ইউপিএসসির মধ্যে আবার Great, এন্ট্রিটা নিয়ে নেওয়ার। great। কিন্তু তার সেটা মানে, তার মানে অরিজিৎ প্রিপেয়ার্ড হচ্ছে কিসের জন্য? এক্সামের জন্য। এম আই রাইট? হ্যাঁ। ভালো হ্যাঁ। করে বোঝার রাইট। চেষ্টা করুন আমি কেন প্রশ্নগুলো করছি। তাহলে অরিজিৎ প্রিপেয়ার্ড হচ্ছে এক্সামের জন্য। হুম। অরিজিৎ যদি সেই এক্সামে বসে, হুম। অরিজিৎ তার মানে কি নিজেকে পরীক্ষা দিতে চাই, পরীক্ষা নিতে চাই, নিজে পরীক্ষা করাতে হুম। চাই। মাইন্ড কিন্তু হুম। সবসময় পরীক্ষা নিতে চাই, অরিজিৎ কি ডেভেলপ করবে, ঠিক হুম। আছে? হুম। যখনই এই আরবিআই আপনি ক্র্যাক করে যাবেন, এই অরিজিৎকে আর খুঁজেই পাবেন না, ডেফিনেটলি আমি বললাম। আমি ওই জন্য হ্যাঁ। বললাম আপনি এখন ইউপিএসসি ছেড়ে দিন, কারণ আরবিআই এর মধ্যেও আপনার ইউপিএসসি প্রিপারেশন হচ্ছে, যদি খুব ডিপে গিয়ে দেয়, খুব ডিপে গিয়ে হ্যাঁ, যে যে ইংলিশ আপনি শিখছেন সেই ইংলিশ আপনার ইউপিএসসি তেও লাগবে। একদমই, সেটা অবশ্যই হচ্ছে। কিন্তু আমি আসলে একটা জিনিস বলছিলাম যে কেন এটা আমার খালি ইয়ে লাগে জানেন তো, তার দুটো কারণ আছে। আমি মানছি এটা আমারও ভেতর থেকে কোথাও গিয়ে মনে হয়েছে, মানছি। কিসের জানেন তো কি, কোন জায়গায় লাগে আমি জানি, আমার টাকা নষ্ট হয়ে যাবে সেটা ঠিক আছে, সেটা জানি, যাই হোক। কিন্তু মানে কিছু জিনিস আছে যেটা আমি এখন যদি নিয়ে রাখতে পারি, আমার যেটা প্ল্যানে আছে যে আমার 9 তারিখের পরে যখন এগুলো সব ইয়ে হয়ে যাবে, তখন হবে কি আমি একটা বেস পেয়ে যাবো। মানে আমি বেসটা তৈরি করে নিতে চেয়েছি, পিওয়াই কিউ আর হচ্ছে সিলেবাসটা বোঝানি। আমার আপনাকে বলে রাখছি, আমার পিওয়াই কিউ আর সিলেবাসটা বুঝতে খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। আমার সবচেয়ে বেশি কনফ্লিক্টটা কোথায় যাচ্ছে না তো, এই ঝড়টাতে। এই ঝড়টা যদি আমার একবার বন্ধ হয়ে যায় আমি টাইম পেয়ে যাবো। কোন ঝড়টা? এই এই যে এই ঝড়গুলো, যেটা যে আপনি আজকে আমায় বলে দিলেন না, একনলেজ, যে একনলেজ করুন এই জিনিসটা, এই জায়গাটা আমার গন্ডগোল হয়ে যাচ্ছিল। কোনো কিছু শুরু করলে আমার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হতো এরকম যে, এই যেমন এটা তো একটা, এই এই মেসেজটা একটা হলো, আরেকটা ক্ষেত্রে হতো আমি যখন প্ল্যান বানাতাম ভেতরে আমায় খালি বলতো আচ্ছা তুই তো কনসিস্টেন্ট নোস। তখন একটা জিনিস হতো কি, আমি রিভিশন করতে গিয়ে আমার এটা খুব ঝামেলা হয়েছে একটা সময়, নোট মেকিং এ। এখন আমি জানি নোট কি করে ঠিকঠাক করে করতে হয়। আমি কয়েকদিন মাইন্ড ম্যাপ নিয়েও ট্রাই করে দেখলাম, তারপরে বুঝলাম যে আসলে আমায় কি করতে হবে। আমি দেখছি সবসময় ইভলভ তো করছি, এবং এই ইভলিউশন গুলো ওখানেও কাজে লাগবে, তার কারণ প্রসেসিং ক্যাপাবিলিটি তো বাড়িয়ে দেবে আমার, বাড়ছে প্রত্যেকদিন। তো এই যে এটা হচ্ছে, এতে হচ্ছে কি আমার যে, হম, আমি যখন মনে করুন কোনো প্ল্যান বানাচ্ছি, আজকে প্ল্যানটা কোনো কিছু করেনি, কারণ কালকে খুব বাজে একটা জিনিস ও দেখে নিয়েছে। মানে পেইন অনেক বেশি দেখে নিয়েছে। আগে হতো কি, মানে এটা আমি বলে রাখছি, এটা আমিও ভালোই বুঝি ব্যাপারটা নিজে, যে মন কখন কোন কোন একটা জিনিস ছাড়ে আর কখন কোন একটা জিনিস ধরে। যখন সে দেখে যে এখান থেকে আমি অনেক বেশি প্লেজার পাবো, একটা নতুন জিনিসে অনেক বেশি প্লেজার পাবো, বা পুরোনো জিনিস থেকে, পুরোনো জিনিসটা ছাড়লে আমি অনেক বড় একটা পেইন ছেড়ে দিতে পারবো, আমার কাছে একটা প্ল্যান বানানো, আগে প্ল্যান বানানো, একটা গোটা দিনের প্ল্যান বানানো আমার কাছে একটা বিরাট বড় পেইন ছিল। কারণ আমি অনেক বানিয়েছিলাম, অনেক রকম উল্টো পাল্টা বানিয়েছিলাম, টিচারদের কথা শুনে, হ্যানা ত্যানা শুনে অনেক কিছু বুঝে যা বানিয়েছিলাম, একটাও ঠিকঠাক দাঁড়াতে পারে, দাঁড়াতে পারিনি। বেসিকে কিছু গন্ডগোল ছিল, আর থট প্রসেসেও ছিল। দেখুন ইংলিশটাও আমি আপনাকে বলছি, এখন আমি যতটুকু বুঝেছি ইংলিশটাও আসলে কোনো ব্যাপার ছিল না। আমার যদি থট প্রসেস ঠিকঠাক থাকতো না, আমি যদি এই জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারতাম ভেতরের জিনিসগুলোকে, তাহলে আমি অনেক আগেই এগুলো উদ্ধার করে দিতে পারতাম। মানে এটা যে আপনি বললেন না আমার মধ্যে একটা আছে, এটা আমি আগে জানলে কি হতো, আমি এখন বুঝতে পেরেছি মাইন্ডসেটটাই তখন ওরকম ভাবে ছিল না আমার মধ্যে। অনেক, তার জায়গায় অনেক কনফ্লিক্ট হয়ে যেত। মানে কোনো একটা স্যার কিছু বলছে, আমার ভেতরে একটা রেজিস্টেন্স হচ্ছে, এবং সেই রেজিস্টেন্সটা আমার মুখ দিয়ে না, অন্য কোনো একটা ক্রিটিক ছোটবেলায় কার মুখে একটা কিছু শুনেছিলাম তার মুখ দিয়ে সে রেজিস্টেন্সটা করছে সে ভিজুয়ালি। তো তাতে করে হতো কি আমি পুরো ছড়িয়ে যেতাম পুরো জিনিসটা নিয়ে। তার জন্য হতো কি আমার কাছে একটা প্ল্যান বানানো একটা পেইনফুল প্রসেস ছিল।
কালকে এত বাজে গন্ডগোল হয়েছে যে কালকে আলটিমেটলি আমি বুঝলাম যে আমার মন অ্যাটলিস্ট বুঝে গেছে যে আচ্ছা ঠিক আছে, একে ছোট দিই আগে দেখি, তাহলে আবার বাওয়াল করো না। আজকে কোনো বাওয়াল করেনি, জানেন তো, আমি ছোট ছোট করে প্ল্যান বানিয়েছি, কোনো বাওয়াল করেনি ভেতরে। নয়তো যেদিন আমি ছোট প্ল্যান নিয়ে বসেছি একটা ছোট জিনিসকে অ্যাচিভ করবো, আমি আপনার মনে আছে কিনা জানি না, বেদ স্যারকে আমি বলেছিলাম, তাই আমি তো একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি, তারপর একটা করতে পারছি না। ওখানেই হয়েছিল ও বাওয়াল করতো পারো, এই জন্য প্রচন্ড সেই বাওয়াল করতো। দিনের সময় আপনাকে বলেছিলাম না যে আপনি ছোট ছোট করে বানান, ব্রেক নিন, ছোট ছোট করে বানান। এটা আমি আমি তো দেখতে পাচ্ছি যে আপনি কোন ধরনের কি প্যাটার্ন আপনার মধ্যে ডেভেলপ করেছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না অত, কিন্তু আমি বুঝতে পারছি। দেখুন, আপনি ছোট ছোট ইয়েতে যদি করেন, আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যেতে পারেন, অনেক বেশি প্রোডাক্টিভ হবে। আর এইটা করেই চলুন, দরকার নেই আপনি যে সেটা বললেন না, এই যে আমি সবকিছু লিখে রেখেছি যে ছোট ছোট করে খেলে বড় কি করে খাবো। আপনাকে একটা খুব সুন্দর ইয়ে বলি, আপনি জানেন হয়তো, অস্ট্রেলিয়ার, সরি, আফ্রিকার জঙ্গলে আহ, হাতি যদি মারা যায়, এক ধরনের পিঁপড়ে আছে, ওরা 1 ঘন্টায় পুরো, অত বড় হাতিটাকে 1 ঘন্টায় পুরো ফিনিশ করে দেয়, 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি মনে করেন সেই পিঁপড়ের মানে যে থাবা কতটা হতে পারে? ছোট মানে অনেকগুলো পিঁপড়ে মিলে নষ্ট হ্যাঁ, করে এই অনেকগুলো কাজটা। পিঁপড়ের কথাই বলছি, কিন্তু আমি কি বলতে চাইছি ভালো করে বুঝুন। তাহলে ওই পিঁপড়ে গুলো যদি 1 ঘন্টায় ওইটুকু করে করে একটা বিশাল হাতিকে 1 ঘন্টায় কমপ্লিট করতে পারে, সেরকম আপনি পিঁপড়ে গুলো মানে এক একটা স্টেপকে এক একটা পিঁপড়ে ভাবেন, ওইটুকু করে আপনি নিন। কিন্তু আপনি ভাবুন ওইটুকু খাবার যে খাচ্ছেন আপনি, আপনার পুরোটা ডাইজেস্ট হচ্ছে, আপনাকে আর দ্বিতীয়বার কোন রকম কিছু সেটার জন্য ইয়ে করতে হবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার ক্লিয়ার হলো, এবার ক্লিয়ার হলো, বুঝতে এবার পেরেছেন? ক্লিয়ার হলো, তো এবার ক্লিয়ার আপনি, হলো। সবার প্যাটার্ন এটা নয় যে আমি, দেখুন, আপনাকে এর আগের দিন আমি বারবার বলেছি, 98%, 99% লোক কেন এই স্যারেরা এইভাবে কথা বলছেন, তার কারণ প্রত্যেক স্যারের পারসেপশন যে প্রত্যেকটা ছেলে মেয়ে মুখস্থের ধরন আছে, মুখস্থ করে সবকিছু চালিয়ে দেবে। কিন্তু মুখস্থ আচ্ছা। করা তো আপনার প্যাটার্ন নয়, হুম। সেটা তো তারা কেউ জানে সেটাই। না, জানে না। তাদের হ্যাঁ। পারসেপশন কি, ছেলে মেয়েদের একটা ক্ষমতা আছে, বোঝার কোনো দরকার নেই, বুঝতে গেলে বোঝাটা খুব জটিল, বুঝতে পারাটা জটিল, তার চেয়ে মুখস্থ করে ছাড়ো। সেটা তো নয়, কখনোই ঠিক, নয়। ঠিক, ঠিক। হ্যাঁ, একটা আচ্ছা। পার্সেন্টেজ আছে, একটা পার্সেন্টেজ তাদের মুখস্থ করে তারা ইয়ে করে, কিন্তু সেই মুখস্থ করা পার্সেন্টেজটা সবার মধ্যে জেনারেলাইজ করে নেয় স্যারেরা, যে সবাই পারবে, কিছু না পারুক মুখস্থ করতে পারবে। এটা নয় একদম। মানে তারা বিশ্বাস করে খুব ডিপ ইনসাইডে, মানে গভীর ভাবে বিশ্বাস করে, চরম সত্য বলে মানে, যে মুখস্থ প্রত্যেকটা ছেলে মেয়ে মুখস্থ করতে পারে। কিন্তু এটা একদমই একদম ঠিক হান্ড্রেড বলেছেন পার্সেন্ট ভুল। প্রত্যেকটা ছেলে মেয়ে, কেন আমার যেমন কোনো মুখস্থ ক্যাপাসিটি নেই, আমি মুখস্থ করতেই পারি। আপনি, হ্যাঁ, মানে আপনি বলছেন যে আপনার ক্ষেত্রে। হ্যাঁ, আমি মুখস্থ করতেই পারি না। আচ্ছা, 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 বুঝতে পারলাম। আমাকে সেটাই, মানে এটা বুঝতে পেরেছি, ভালো তাহলে। এটা তো ভালো একদিক থেকে, যারা না, বুঝে করে এটা তার ভালো লিস্ট। খারাপের কথা বলছি না, কিন্তু এই যে জেনারেলাইজেশন যে, হ্যাঁ, মানে কিছু না থাক মুখস্থ করতে পারে প্রত্যেকটা ছেলে মেয়ে, আর এর জন্যই আরো বেশি করে ইয়েটা হয়। তো সেটা এখন আপনি বুঝতে পারছেন অনেকটা, যে মুখস্থ করা নয়, আপনার বোঝার ক্ষমতা আছে। আপনি বুঝতে পারলে মুখস্থ করার তো কোনো দরকার নেই, সেটা ঠিক বুঝতে বলেছেন, সেটা পারলে ঠিক মুখস্থ বলছেন। করার তো দরকার নেই। আপনি যেটা ঠিক। বুঝতে পেরে ইন্টারনালাইজ করবেন, সেটার জন্য হ্যাঁ, টাইমও কম লাগবে। আর আপনি যখন আউটপুট দেবেন, সেই আউটপুটটা অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিং এ আসবে। আর দুটো যদি, ধরুন একটা স্টোরি আপনি লিখছেন আর একজন মুখস্থ হ্যাঁ, করে লিখছে, দুটো স্টোরি, যে এক্সপার্ট সে পড়লেই বুঝতে পারবে যে এই ছেলেটা কিন্তু অনেক ডিপ নলেজ আছে। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। তার কারণ আমি ভেতরে, আমি এটা নিজেও দেখেছি, তখন না মনটা শান্ত হয়ে যায় যখন আমার ভেতরে ঢোকে জিনিসটা। হুম। তারপরে ভেতরে কি মানে একটা প্রসেসিং চলে, তারপর আমি নিজের ভাষায় যখন বার করি, নিজের ফরম্যাটে বার করি, তখন না একটা, না, কানেকশন তৈরি হয়েছে, এটা আমিই লিখেছি।
আর তাতে কনসেন্ট্রেশনটাও বেড়ে যায়। এই তো এটা আমার ফ্লো চলছে, আমি ফ্লোতে চলে যাচ্ছি। সেই তো জন্য এটা আমার আপনার যে হ্যাঁ। প্যাটার্ন তাতে আপনাকে ছোট ছোট করে ডিভাইড করে নিতে হবে, খুব কুইক হবে। আচ্ছা, তাহলে একটা ব্যাপার হতে পারে, তাহলে আপনাকে একটা ব্যাপার হতে পারে বলতে পারি, আমি আরবিআই পরীক্ষার এই মাঝখানে এটা হয়ে যাবে, তার কারণ এটা হয়ে যাবে ওই কারণেই বলছি। আমি এতক্ষণে বিশ্বাসটা করে নিতে পারলাম হয়ে যাবে, যেটা সেটা হচ্ছে ইউপিএসসির সিলেবাস আর পিওয়াইকিউটাকে অ্যানালাইজ করে নাও। তাতে করে হবে কি, আমার যদি বেসটা একবার রেডি হয়ে যায় না, মানে আমার এটা আমি এইটুকু যা মাইন্ডে বুঝছি, আরএস ফ্যাক্টরে যদি এখানে লেগে যায় যে কি ধরছে না ধরছে, হুম, আমার পরে যখন আমি ল্যান্ড করব, তখন আমি জানবো যে আমাকে এখান থেকে এটা গ্র্যাব করতে হবে, অনেক সুইফট হয়ে যাবে কাজটা, মানে এটা আমার হয়ে যাবে। তার কারণ এই ছোট ছোট করে আমি ওটাকে পার্ট ইন্টিগ্রেশন, মানে পার্ট 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 করে আমার করে ফেলতে পারবো। সেই exactly, টাইম আমি বার করে নিতে পারবো। তখন এই যে কনফ্লিক্টে যে টাইমটা যাচ্ছে, এই টাইমটা তো এখন কনফ্লিক্টে যাবে না, তখন আপনি বলে দিলেন আর আমি করেও দেখলাম যে সেলফ ওয়ার্থের ব্যাপারটাও আমার ভেঙে গেল। ব্যাপারটা যে এই যে এখানে একটা সেলফ ওয়ার্থের আমি ভাবছিলাম, ওটা পারসেপশনই ছিল আসলে একটা। ওরা কি ভাবছে, আর ইনফ্যাক্ট আমিও এটা এতদিন বুঝতে পেরেছি, ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। ওরা কি ভাবছে না ভাবছে তাতে আমার কিছু চাই আসবে না, যদি আমি না সেটাকে নিজের মনের মধ্যে না নিয়ে ফেলি, মাখিয়ে ফেলি, ব্যাপারটা নিজের মনের মধ্যে না মিশিয়ে ফেলি। মানে এটা আসলে কি জানেন তো, মানে ওই ওই ইমোশনাল যে টার্মোয়েলটা হয়েছিল এইভাবে, আপনি তো, আমি তো তখন জানতামও না এগুলো কিছু হয়, এরকম বলে বেরিয়ে আসতে পারা যায়। এটা আপনিও বলেছেন যে আমার আগে জানলে ভালো হতো, খালি আমার মনে আছে জানেন তো। আমি মানছি এটা একটা প্রসেস, জীবন একটা প্রসেস, কিন্তু না আমার মধ্যে কোথাও মনে হয় কি জানেন তো, যে সময় বাঁচাতে পারলে খুব ভালো হয়। বুঝতে পারছেন তো? এক্স্যাক্টলি। আমি ওই জন্য বলছি যে এই 5টা সেশনে, আর সেশন হ্যাঁ। আরেকটা জিনিস বলে দিই যে সেশন গুলো আপনি মানে একটু যদি নিজের থেকে নিতে চান, একটু আগে আমাকে জানিয়ে দেবেন, একদিন দুদিন আগে জানিয়ে দেবেন, বা হুম হুম। খুব অসুবিধে হলে সকালে মর্নিং এ মেসেজ করবেন। ঠিক আছে, আমার যে পার্সোনাল নাম্বারটা আছে ওটাতে মেসেজ করবেন। করলে আমি মানে অ্যাকচুয়ালি কালকে বললাম না, পর পর সেশন ছিল, তো এতটাই আমার ও মেসেজ পড়ছে, আমার খারাপ লাগছে যে আমি ছেলেটার জন্য ইমিডিয়েট কিছু করতে পারছি না। কিন্তু কিছু করার নেই, আমি সেশনে বসে আপনাকে মেসেজ করেছি, ইভেন ও সেশনে আচ্ছা, ঠিক আছে। মেসেজ করেছি। তো সেই সেশনটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 1 ঘন্টায়, হলো না, সেটা 2 ঘন্টা 15 মিনিট অব্দি সেশনটা ছিল। তো এগুলো আচ্ছা, চ্যালেঞ্জ হয়ে যায়, তারপরে আবার সেশন, এইভাবে চলতে চলতে আমি আর মানে কোনো মতেই ম্যানেজ বুঝতে করতে পেরেছি। পারলাম না। যাই হোক, আমি জানি যে আজকে আমি করবই। আর সেই জন্য আমি ইভেন কালকেই আমি শিডিউলে বানিয়ে নিয়েছি যে আপনার সেশনটা কখন রাখবো না রাখবো, সবকিছু করে নিয়েছি, করে আমি জানিয়েও দিয়েছিলাম। তো যাই হোক, সেটা খুব ভালো হয়েছে। কিন্তু এই 5টা সেশন আপনি যদি কোনো মানে নিতে চান আগে, তাহলে হুম। আপনি আগে আমাকে জানিয়ে দিলেন, অন্তত মর্নিং এ জানিয়ে দেবেন, নাহলে একদিন দুদিন আগে জানিয়ে দিলে সেই সেশন আমি অ্যারেঞ্জ করতে পারবো। আর না হলে সপ্তাহে একটা করে নিন, তাতে আপনার ভালো হবে। যে কনফ্লিক্ট গুলো থাকবে সপ্তাহের শেষে সেটাকে দূর করে, ঠিক আছে। ঠিক আছে, বুঝেছি। আমাকে শুধু একটা জিনিসেরই উত্তর বলে দিন, আমার এটাই আমার খুব লাগে, মানে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এটা আমার ভ্যালু আছে একটা, যে আমি যার কাছ থেকে, যেমন দেখুন আপনার কাছ থেকে আমি নিচ্ছি, আমি দেখুন আমি, আপনি যা দিচ্ছেন আমি ফলো করব, হুম, কারণ আমার সাথে আপনার একটা অ্যাটলিস্ট এটা হয়েছে, র্যাপো বিল্ডিং হয়ে গেছে। আমার এটা আপনার ব্যাপারগুলোকে মেনে নিতে আমার কোনো সমস্যা হয় না মনে, খুব সহজে হয়ে যায় ব্যাপারগুলো। আর বাংলায় কথা বলি, এটা তো আরো সুবিধা হয়। হ্যাঁ, মানে বেদ স্যারকে আমার কাছে বলতে না, ইংরেজি হিন্দিতে বলতেও আমার একটু ইয়ে লাগতো, হ্যাঁ, মানে ভাবতে ভাবতে একটা ক্ল্যাশ হতো, ইয়ে হতো। আপনার কাছে সেটার সমস্যাটা নেই, ভাষার ব্যারিয়ারটা নেই। তো এটা হয়েছে কি, যে আহ, আহ, আমি একটা ভ্যালু আছে, যেটা হচ্ছে যে এই যেমন আপনি এত ভালো বুঝছেন, আমি খালি ভাবি এটা যে সবারই একটু এরকম বোঝা উচিত কি করছে না করছে। এবার জানি আমি সে তার ভেতরে একটা অন্য, তার অতীত থেকে তার একটা অন্য সফটওয়্যার চলছে, সফটওয়্যার অন্য প্রোগ্রামিং রান করছে, আমার এখানে অন্য প্রোগ্রামিং রান করছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় কি লোকগুলো মানে যেরকম চলছে এরা এতটা এরকম কেন, মানে আমার খুব খারাপ লাগে কখনো কখনো। আপনি আপনি বলছেন ঠিকই বলেছেন, এবং আমি একটা রিসেন্টলি কথা শুনেছি, যে ওই একটা রবি, ওই খরাজ মুখোপাধ্যায়েরই কথা, রবি ঘোষ ওনাকে বলেছিলেন জীবনে কখনো আফসোস করতে নেই, আফসোস করলে দুপা পিছিয়ে যায় মানুষ। আমি এটা নিজেও বুঝতে পারি, নিজেকেও বুঝতে পেরেছি, কিন্তু কখনো কখনো হয় কি আমার খালি মাঝে মাঝে যখন লো হয়ে যাই না, তখন এই কনফ্লিক্টটা লাগে যে যে খোঁজার পরও, লোকে এত কিছু জানার পরও একটুখানি নিজেকে যদি একটু নিজেকে দেখতে পারতো, মানে আমার নিজের ইন্টারনাল কনভারসেশনে মাঝে মাঝে চলে এরকম, যে আমি যখন সব অ্যাচিভ করে ফেলেছি লোককে বলছি যে মালগুলো আমাকে ঠকিয়েছিল, বা যে বিশেষ করে বলতে গেলে এটা ইউপিএসসির বিষয় না, একদম স্কুল লেভেলে যে মালগুলো আমায় সত্যি মালই বলছি, খুব খারাপ লাগে আমার ওদেরকে মানে ইয়ে করতে, মানে নিজেদের কয়েক পয়সা উপার্জনের জন্য
নিজেদের টাকা, মানে ওই আর কি, সরকার যা দিচ্ছে তারপরেও এদের লাগবে সেই টাকা উপার্জনের জন্য। এরা মানে আমাকে, আপনি বলেছিলেন না আগের দিন যে কিরকম ভাবে ওভারওয়েলমড হয়ে থাকে সবকিছু নিয়ে, যে পুরো ফেসে থাকে, জগা খিচুড়ি চলছে। এই জগা খিচুড়িটা আমার সাথেও হয়েছে। আমার ওই তো ওই সময়টা গেছে, আমার খারাপ লাগে এখন যে সময়টাতে আমি আরো কিছু করতে পারতাম। ছোটবেলা ছিল তখন, এগুলো বোঝালে তখন কিরকম লাগতো। তো এটা আমার না খালি মনে হতো যে এই লোকগুলো একবারও ভাবলো না কিরকম জীবন চালায় এরা, শুধু পয়সা দিয়ে সব উদ্ধার হয়ে যাবে এদের, এরকম আমার খুব মনে হয়। এটা কি করছে, নিজের বাড়ির ছেলেকে কি শেখাচ্ছে, মেয়েকে কি শেখাচ্ছে, যে তারাও তো বাবা, তারাও তো স্বামী, এর কি করছে, মানে এরকম একটা খুব খারাপ লাগতো। তো এই ভ্যালুটা না আমার আছে যে লোককে ঠিকঠাক করে কাজ করা উচিত। না হলে আমার ভেতরে একটু কিরকম লাগে, এই ভ্যালুটাকে আমি কি করে ট্যাকেল করবো, এটাকে একটু চেঞ্জ করার ইচ্ছা সব আছে। একে একে দেবো, একে একে দেবো। আচ্ছা। সব নোট করে রেখেছি, আপনি চিন্তা করবেন না, আমি সব নোট করে রাখছি কোন কোন জায়গায় ইয়ে আছে, আমি নোট করে রাখছি। আর প্রত্যেকটা দেবো, কারণ এই দেখুন এক একটা কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে। ঠিক আর আছে। আমি দৃঢ় বিশ্বাসী, আপনি যদি ফুললি ফোকাস দিয়ে করেন, বিশাল রেজাল্ট পাবেন। মানে আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি, মানে ক্যাপাবিলিটি তো ছিলই, সেই ক্যাপাবিলিটিকে আপনি রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন। কিন্তু খালি একটা ছোট্ট মেন্টাল ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটাও কেটে যাবে। ছোট্ট মেন্টাল ব্যারিয়ার আছে, এটাও কেটে যাবে। কেটে যাবে কখন? এই পরীক্ষাটা আপনি যদি দিয়ে স্যাটিসফাই হন। ঠিক ঠিক আছে, আছে, বুঝেছি। ক্লিয়ার? আর বুঝেছি। বাকিগুলো তো আমি ক্লিয়ার করবোই আপনার সামনে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, ঠিক ওকে, আছে। চলো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, ভালো থাকবেন। হুম। আপনিও।